গিফট বক্সটা খুলে সিমরান এত অবাক হলো যে অনেকক্ষণ সে নড়তে চড়তে পারল না। এটা তাকে কে পাঠালো? যে জিনিসটা সে উপহার হিসেবে পেয়েছে তার জন্য বাড়িতে বায়না করে সে 3 দিন ঠিকমতো না খেয়ে না ঘুমিয়ে এক প্রকার অনশনে আছে। বাবার সামর্থ্য নেই, নইলে হয়তো কিনেই দিত। তবুও সে জেদ ধরেছিল যদি কোনোভাবে পেয়ে যায়। কিন্তু শখের হিসেবে জিনিসটার দাম তাদের অর্থনৈতিক অবস্থার তুলনায় একটু পেয়ারা রকমেরই বেশি। তাই সে ভেবেছিল এবারের মতো জেদটা ছেড়েই দেবে, যদিও তার বড্ড বেশি পছন্দ হয়ে গিয়েছিল জিনিসটা। আর এখন তার চোখের সামনে চমৎকার বক্সের ভেতর থেকে বেরিয়ে এসেছে এক সেট ব্র্যান্ড নিউ লিপস্টিক সেট। মোট 10টা লিপস্টিক আছে এতে, গুণে দেখল সিমরান। দামি ব্র্যান্ড, স্পেশাল এডিশনে এসেছিল সেটটা মাত্র কিছু দিনের জন্য। এর এক একটার দাম 5,000-এরও বেশি। পুরো সেটটা কিনতে লেগেছে 50,000 টাকারও বেশি। তার এক বান্ধবী কিছুদিন আগেই কিনেছিল বক্সটা, তখন থেকে চোখে লেগে আছে ওর। কি সুন্দর এক একটা রং, কি সুন্দর টেক্সচার। সিমরানের পুরো মুখ উজ্জ্বল হয়ে যায় এক লিপস্টিকের বদলতে। কিন্তু প্রশ্নটা আবার মাথায় ধাক্কা খায়, পাঠালো কে এটা? পার্সেল এসেছে এটা। তার মা বাবা অনলাইনে অর্ডার দিতে অত পারদর্শী নন, তারা জানেনই না কোন পেজ থেকে কিনতে হবে। এটা অন্য কেউ পাঠিয়েছে। বক্সটা উল্টে পাল্টে দেখল সে। ভেতর থেকে একটা ছোট্ট কার্ড বেরিয়ে এলো। Dear Simran, a small present for the most beautiful lady of the town. Happy birthday to you. ইশতিয়াক, এই নামের একজনকেই তো চিনিস সে, কিন্তু তার সাথে তো এরকম গিফট দেওয়ার সম্পর্ক তার নয়। না, অতিরিক্ত ভাবছে সে। এ কি তাহলে তার পিছনে ঘুরতে থাকা বড়লোকের কোনো ছেলে? কিন্তু এমন কাউকেই তো সে চেনে না যারা পেছনে ঘুরে প্রত্যেককেই ভালো মতো চেনে সিমরান। ভাবতে ভাবতেই কল চলে আসে তার মোবাইলে। ট্রু কলারে ভেসে ওঠে নামটা, ইশতিয়াক আহমেদ। ফোনটা তুলে কাপা গলায় বলে সে, হ্যাঁ হ্যালো। কেমন আছে সিমরান? গলাটা চেনা সিমরানের, চেনা কথার ধরনটাও। যার কথা প্রথমে মনে হয়েছে এই লোক সেই ইশতিয়াক আহমেদ। অফিসে তার বাবার অনেকটাই সিনিয়র। লোকটার সাথে একবারই দেখা হয়েছে সিমরানের। গত মাসে তিনি এসেছিলেন পাশেই একটা পার্টি সেন্টারের কোনো এক বিয়ের দাওয়াতে। সেখানে সিমরানরাও ইনভাইটেড ছিল। অফিসের বসের সাথে আচমকা দেখা হয়ে যাওয়ায় বাবা আর ছাড়েননি। দাওয়াত শেষে নিয়ে এসেছিলেন ওদের ফ্ল্যাটে। সেদিন বাবা আর মায়ের আপ্যায়নের ব্যস্ততার সুযোগে সিমরানের সাথে বেশ কিছুক্ষণ গল্প হয়েছিল তার। তিনি এমনিতে বেশ মিশুক প্রকৃতির। সিমরানকে বলেছিলেন তাকে আঙ্কেল না ডাকতে, ওরা রাখলে নাকি তার নিজেকে বুড়ো বুড়ো মনে হয়। অথচ তিনি মনে মনে এখনো তরুণ। তবে সিমরান চাইলে তাকে নাম ধরে ডাকতে পারে। অত বড় লোকটাকে নাম ধরে ডাকার সাহস সিমরানের হয়নি। সে কিছুই ডাকেনি। সেদিনের পর থেকে লোকটার সাথে তার কোনো যোগাযোগ হয়নি। আজ হঠাৎ এসব। শুনছো সিমরান? জি শুনছি। গিফট পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপনি জানলেন কি করে এটা আমার উইশ লিস্টে ছিল? আর আজ আমার জন্মদিন, তাই বা জানলেন কেমন করে? কোথা থেকে আর জানবো? তোমার ইনস্টাগ্রামেই তো সব আছে। সেদিনে লিপস্টিক সেটটার ছবি শেয়ার করে লিখেছিলে কেউ ভালোবাসলে এটা গিফট পেতে। আর আজকে জেনেছি সবার উইশ করে দেখে। সিমরান অবাক হয়ে বলল, আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন? ইয়েস মিস, তবে ফলো করি না, শুধু স্টক করি। সুন্দরীদের দেখা ছাড়া ইনস্টাগ্রামে আর কাজটা কি বলো? থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার? আমি তোমার বাবার স্যার, তোমার নই। আমি তোমার ফ্রেন্ড, ঠিক আছে? ঠিক আছে। এখন এই যে গিফট দিলাম, রিটার্ন গিফট কি আমার পাওনা হয়নি? অফকোর্স, কিন্তু আমি আপনাকে এমন কি বা দিতে পারি? এমন কিছু চাইবো যা তুমি দিতে পারবে। কি চান বলুন, সাধ্যের মধ্যে থাকলে আমি অবশ্যই দেব। ইশতিয়াক হেসে বললেন, ওকে, আগামী শনিবার বিকেল 5টায় আমার সাথে এক কাপ কফি খাবে। কফিটা তুমি খাওয়াবে। এটাই? হ্যাঁ এটাই। ও হ্যাঁ, সাথে আজকে লিপস্টিক সেট থেকে সবচেয়ে সুন্দর লিপস্টিকটা লাগিয়ে আসবে। অবশ্যই। আরেকটা কথা, আমি যে উপহার দিয়েছি এটা প্লিজ তোমার বাবাকে বলো না, তাহলে সে বলবে তার মেয়েকে গিফট দিয়ে আমি স্পয়েল করে দিচ্ছি। হাজার হোক তোমার বাবা পুরনো চিন্তাধারার মানুষ। দেখো না, বুড়ো হয়ে গেছে। কত বলি একটু আধুনিক হন, তিনি কি আর শোনেন? আমাকে দেখো, যুগের সাথে তাল মিলিয়ে চলছে। তোমাদের জেনারেশনের মতোই ফ্রেশ আমার চিন্তা ভাবনা। হ্যাঁ, বাবাটা একদম ওল্ড ফ্যাশন।
আচ্ছা, রাখছি তাহলে, দেখা হবে শনিবার। ওকে বাই। এমন সময় সিমরানের মা দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। লিপস্টিক সিটটা দেখে চোখ বড় বড় করে জিজ্ঞেস করলেন। পেলি কোথায় এটা? যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে সিমরান জানালো। ফ্রেন্ড গিফট করেছে। মা এগিয়ে এসে লিপস্টিকগুলো হাত দিয়ে ছুঁয়ে বললেন। এগুলো কি সেগুলো যার জন্য? হ্যাঁ। তোর এত দরদি ফ্রেন্ড কবে হলো? এত দামে গিফট দিয়েছে? সিমরান বাঁকা হেসে বলল। সব সময়ই ছিল, শুধু তোমরাই আমার শখের কোনো পাত্তা দাও না। তার মানে এটা নয় যে আর কেউ দেবে না। মার কথা বাড়ালেন না। মেয়েটার সাথে কথা বলা বিপদ। অপমান করে কথা বলা শিখেছে। ছোটবেলায় শাসন করা হয়নি, এখন এমন সব কথা বলে যে গা পিত্তি জ্বলে যায়। অথচ এখন শাসনের বয়স নেই, ইউনিভার্সিটিতে উঠে গেছে। এই বয়সী মেয়েদের কি কিছু বলা যায়? বলতে গেলে উল্টো তেড়ে আসে। সাথে আছে বায়না আর জেদ। তার ইদানিং নিজেকে ভীষণ অসহায় লাগে। শনিবার বিকেলে সেজেগুজে বেশ পরিপাটি হয়ে বের হলো সিমরান। লাল রঙের টপস আর গাঢ় নীল জিন্স পরেছে, কানে ছোট্ট মুক্তার দুল, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে ব্রেসলেট। আর্টিফিশিয়াল আইল্যাশ ছাড়া চোখের আর কোনো সাজসজ্জা করেনি। মুখে সামান্য বেস মেকআপ করে ব্লাশন লাগিয়ে নিয়েছে। দেখে মনে হয় মেকআপ করেনি। সে অবশ্য এমনিতেই সুন্দর দেখতে। গায়ের রং মাখনের মতো, হাসলে গালের একপাশে টোল পড়ে। ওর বান্ধবীরা প্রায় সবাই ওকে হিংসে করে, সেজন্য বোধহয় নিজেদের টাকা পয়সার গরম ওর সামনে একটু বেশিই দেখায়। ওর বান্ধবীদের মধ্যে একমাত্র সিমরানদের ফিনান্সিয়াল অবস্থাই একটু নিচ্ছে। বাকিরা দেদারসে টাকা উড়ায়, তাতে তাকে খানিক কটাক্ষও করে। ব্যাপারটা সহ্য হয় না ওর। মনে হয় কোনো জাদুর কাঠি দিয়ে বড়লোক হয়ে যেতে পারত যদি। বড়লোক অনেকে অবশ্য ওকে প্রপোজ করে, তবে সিমরান এখনো মনের মতো কাউকে পায়নি। এসব ভাবতে ভাবতে এসে পৌঁছে গেল কফি শপে। গিয়ে দেখল ইশতিয়াক আগিয়ে এসে বসে আছেন। ওকে দেখে উঠে দাঁড়ালেন তিনি। চেয়ার টেনে দিলেন ওর জন্য। মুগ্ধ হয়ে গেল সিমরান, এতটা সে আশা করেনি। বসার পর ইশতিয়াক বললেন, তুমি 15 মিনিট লাইট। সিমরান খানিক বিব্রত হয়ে বলল, সরি, আসলে জ্যাম ছিল তো আমিও এসছি। বলেই হেসে ফেলল ইশতিয়াক। তবে সুন্দর তো এক্সকিউজ মেনে নেওয়া যায়, কি বলো? কোন কফি খাবে? মেনু কার্ডটা এগিয়ে দিলেন তিনি। সিমরান মেনুটা উল্টে ঠেলে দিল। আপনি সিলেক্ট করুন, আপনার জন্য আর আমার জন্য। আজকের পছন্দটা আপনার উপর ছেড়ে দিলাম। ইশতিয়াক হেসে মেনুটা মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। এই ফাঁকে ভালো করে তাকে দেখল সিমরান। অসম্ভব হ্যান্ডসাম লাগছে তাকে। চকচকে কালো স্যুটটা চমৎকারভাবে মানিয়ে গিয়েছে তার গায়ের ফর্সা রঙের সাথে। চুলগুলো পুরোপুরি কালো নয়, সাদা আর কালোর মিশেলে, তবে মাথা ভর্তি চুল, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে হয়। দাড়ি গোফ কামানো চেহারায় সামান্যই ভাঁজ পড়েছে, তবে সেজন্যই বুঝি লোকটাকে আরো বেশি ম্যানলি লাগছে। হাতে রোল্যাক্স ঘড়ি আর একটা দামি আংটি। পেশিবহুল হাতটা দেখে শরীর নিজের অজান্তেই শিরশির করে উঠল সিমরানের। ইশতিয়াকের শরীর থেকে মোহনীয় ঘ্রাণ আসে। খুব দামি পারফিউম বুঝি। ততক্ষণে কফি অর্ডার দিয়ে অবসর পেয়েছেন ইশতিয়াক। তিনি নানা বিষয়ে কথা বলতে লাগলেন। ফ্যাশন, ট্রেন্ড, সিনেমা, ট্রাভেলিং সব সিমরানের পছন্দের টপিক। এত ভালো লাগলো ওর গল্প করে। ওর আশেপাশের ছেলেগুলো যেন কিছুই জানে না। এরা শুধু পড়ে আছে ফেসবুক রিলস, মিমস নিয়ে। এদের সাথে গল্প করতেও ভালো লাগে না। কফির সাথে ইশতিয়াক পেস্ট্রি আর চকলেট চিপস কুকি অর্ডার করেছিল। সেগুলো চলে আসে। সিমরান নিজের মানিব্যাগের কথাটা একটু ভাবল। জমানো সব টাকাই সে নিয়ে এসেছে, তবুও কম পড়লে এত বড় কফি শপে আগে আসেনি সে। মেনু কার্ডটাও দেখেনি। তবে সে নিজের নার্ভাসনেসটা বুঝতে দিল না ইশতিয়াককে। হাসি মুখে খেতে শুরু করলো। খাওয়া শেষে বিলটা ইশতিয়াকই প্লে করলেন। সিমরান জোর করেছিল, কিন্তু তিনি ওর হাত থেকে ব্যাগটাই টেনে নিয়ে গেছেন। সেখান থেকে বের হয়ে ইশতিয়াক তাকে গাড়িতে করে বাড়ি পৌঁছে দিলেন। ড্রাইভ করলেন নিজেই। সিমরানের মনে হলো চমৎকার একটা ডেট ছিল এটা। যদি আদৌ ডেট হয়ে থাকে তাহলে লোকটা তাকে এত স্পেশাল ফিল করাচ্ছে কেন? মুখে তো কিছু বলছে না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ব্যাগটা খুলেই চমকে গেল সে। তার অগোচরে কখন যেন ইশতিয়াক একটা ছোট্ট গিফট বক্স ঢুকিয়ে দিয়েছে ব্যাগের ভেতর। সেটা খুলতেই বেরিয়ে এলো ছোট্ট একটি হীরের আংটি, অসম্ভব সুন্দর কাটিং, সাথে একটা চিরকুট। বলো, রিংটা অ্যাকসেপ্ট করলে ফোন করবে, নয়তো এটা আমাদের শেষ দেখা ছিল। সিমরানের
চোখে পানি চলে এলো। তার পক্ষে কি এটা রিজেক্ট করা সম্ভব? ইশতিয়াক এটা কেমন করে লিখতে পারলো? অভিমান হলো তার। সাথে সাথেই ফোন করলো সিমরান। ইশতিয়াক কল ধরতেই সে বলল, আপনার কেন মনে হলো আমি রিংটা অ্যাকসেপ্ট করব না? ইশতিয়াক বেশ ধীর গলায় বললেন, তুমি হয়তো বুঝতে পারছো না সিমরান, শুধু বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করার কথা বলি না আমি। আমি অত বোকা নই ইশতিয়াক। আপনি যেভাবে চাইছেন আমি সেভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করলাম। ইশতিয়াক স্বস্তির নিঃশ্বাস ফেলে হেসে বললেন, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা আংটির জন্য। এর রিটার্ন গিফট কিন্তু দিতে পারবো না। কেন পারবে না? আমার সাথে আংটির দোকানে গিয়ে চুজ করে দেবে, সেটাই হবে আমার দেয়া তোমার উপহার। আচ্ছা, কবে যাবে? যেদিন বলবেন। কালই এসো। ওকে। উফ, ভাবতেই কষ্ট হচ্ছে কতটা সময় তোমাকে না দেখে কাটাতে হবে। সিমরান খিলখিল করে হেসে বলল, আপনি তো টিনেজারদের মতো কথা বলছেন। প্রেমে পড়লে সবাই টিনেজার হয়ে যায় সুইটি। তোমাকে প্রথম দিন দেখে আমার এতটা ভালো লেগেছিল যে আমার কোনোদিন কাউকে লাগেনি। আমি কখনো জুনিয়রদের বাড়িতে যাই না, তবুও তোমাদের বাড়িতে গেলাম শুধু তোমার জন্য। সেদিন গোল্ডেন জামায় তোমাকে যে কি পরিমাণ সুন্দর লাগছিল তা তুমি নিজে কল্পনা করতে পারবে না। মনে হচ্ছিল মাটির পৃথিবীতে জান্নাত থেকে একটা হুর পরে নেমে এসে ছোটাছুটি করছে। কিন্তু তুমি আমার থেকে এত ছোট, কেমন করে আমাদের ভেতর কোনো সম্পর্ক তৈরি হওয়া সম্ভব? আমি ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি বিশ্বাস করো, যৌবনে আমার প্রাক্তন স্ত্রীর জন্য আমি এতটা পাগল ছিলাম না। আমি ডেসপারেট হয়ে তোমার ইনস্টাগ্রাম আইডি খুঁজে বের করলাম। তোমার রোজাকার আপলোড করা ছবিগুলো দেখে আমার মাথা আর এলোমেলো হয়ে যেত। রোজ আমার সকল শুরু হতো তোমার ছবি দেখে। আমার গ্যালারি ভর্তি তোমার ছবি, কিন্তু তোমাকে কোনো মেসেজ দেবার সাহস আমার হতো না। একদিন তোমার লিপস্টিকের ছবিটা শেয়ার করতে দেখে মনে হলো একটা সুযোগ নেওয়া যায় তোমার সাথে যোগাযোগ করার। আমার কল্পনা তো ছিল না তুমি এত দ্রুত রাজি হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি যখন থেকে হ্যাঁ বলেছ তখন থেকে আমার মনে হচ্ছে আমি আকাশ উঠছে। আমার বয়স 50 থেকে কমে 25 হয়ে গেছে। আমি এটাও ভেবেছি যে তুমি হয়তো আবেগে পড়ে আমার সাথে একটা নতুন সম্পর্কে এগোতে রাজি হয়েছ, কারণ তোমার সাথে আমার বয়সের পার্থক্য 31 বছর। আবার ভালো করে ভেবে দেখো সিমরান, আমাদের এই পথটা সহজ হবে না। অনেক বাধা আসবে। তোমার পরিবার থেকে রাজি হবে না, হয়তো আমার পরিবার থেকে অনেক কথা উঠবে। তুমি কি এই বয়সে আদৌ এসব সহ্য করতে পারবে? কথাগুলো বলে দম নিল ইশতিয়াক। সে মাথা নিচু করে রেখেছে। আজ ওরা বেশ ভালো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছে। আংটি কেনার পর ইশতিয়াকই ধরে এনেছে সিমরানকে। সিমরান কথাগুলোকে পাত্তা দিল না, হাত নেড়ে উড়িয়ে দেবার ভঙ্গিতে বলল, যা প্যার কিয়া তো ডার না কিয়া। ইশতিয়াক হাসল। এই কিশোরের উচ্ছলতা দিয়েই তুমি আমাকে মেরে দিয়েছ সিমরান, খুন করে ফেলেছ। তুমি অত চিন্তা করবে না তো, যা হবে দেখা যাবে। ভালোবাসলে অত ভাবতে হয় না, বরং সময়টাকে এনজয় করো। আর তোমাকে মোটেও অত বয়স্ক লাগে না। এই বয়সেও তোমার সাথে আজকালকার ছেলেরা টিকতে পারবে না। এত হ্যান্ডসাম আর চামিং হয়ে এত ভাবতে হয়? তাই আমাকে হ্যান্ডসাম লাগে? লাগে মানে? তোমার কি মনে হয় আমি কেন পাগল হয়ে আছি? সেটাই তো ভাবছে। ভাবাভাবির কিছু নেই, যা হবার হয়ে গেছে। এখন আমি পিছিয়ে যেতে টেতে পারবো না। বেশ তো, কিন্তু তুমি আমার ব্যাকগ্রাউন্ড তো জানতে চাইবে, তাই না? জানি তো, তোমার বিয়ে হয়েছিল। 10 বছর সংসার করার পর ডিভোর্স হয়ে গেছে। তোমার প্রাক্তন বিয়ে করে এখন ইংল্যান্ডে সেটেল। একটু কি জানো? হুম। আমার ছেলে মেয়ের ব্যাপারে জানো না? সিমরান একটু থমকালো। এটা তো সে ভাবেনি। সে খানিক সন্দিগ্ধ গলায় বলল, তোমার ছেলে মেয়ে তোমার সাথে থাকে? ছেলে আমার সাথে থাকে, মেয়ে থাকে তার মায়ের সাথে। তোমার ছেলের বয়স কত? 22। সিমরান বিষম খেতে খেতে সামলে নিল। ইশতিয়াকের ছেলে তার চেয়ে 3 বছরের বড়। ইশতিয়াক হেসে বলল, স্বাভাবিক নিয়মে তুমি আমার পুত্রবধূ হতে পারবে। সিমরান কপট রাগ করে ইশতিয়াকের ঠোঁটে আঙ্গুল চেপে বলল, এরকম কথা আর কোনোদিন বলবে না। ইশতিয়াক ওর হাতটা আলতো করে ধরে নিজের ঠোঁটের সাথে চেপে রাখা আঙ্গুলটাই চুমু খেলো। সিমরান কেঁপে উঠে হাত সরিয়ে নিল, যদিও তার ভীষণ ভালো লেগেছে। সেদিন বাড়ি ফেরার পর থেকে সিমরান যেন আলাদাই একটা জগতে চলে গেল। পুরো পৃথিবী তার কাছে রঙিন মনে হতে লাগলো। ইশতিয়াকের সাথে কথা হয় মেসেজে, ভিডিও কলে। এত খুনসুটি করতে পারে লোকটা। উল্টোপাল্টা ফিল্টার লাগিয়ে ভিডিও কলে আসে, জোকস বলে বলে ইচ্ছে মতো হাসায় ওঠে। আর ওর বাচ্চামি তো আছেই। ইশতিয়াক ওর পুরো বাড়িটা ঘুরে দেখিয়েছে সিমরানকে। ওদের পৈতৃক বাড়িটা নতুন করে ডিজাইন করে নিয়েছে ইশতিয়াক। চমৎকার ডুপ্লেক্স বাড়ি, সামনে লন, পেছনে সুইমিং পুল, বেডরুমটা অসাধারণ। সিমরানদের পুরো ফ্ল্যাটটার জায়গা হয়ে যাবে ওই বেডরুমের ভেতর।
বাথরুমটা ওর ঘরের সমান, বিশাল বাথটাব। ইশতিয়াক বাথটাব দেখিয়ে বলেছিল ওতে একা গোসল করে মজা নেই, দুজন হলে জমে যেত। ইশতিয়াকের ছেলেকেও ছবিতে দেখেছে সিমরান, বাবার মতোই হ্যান্ডসাম, কিন্তু দেখে মনে হয় এখনো অত ম্যাচুরিটি আসেনি। পরের মাসে সিমরানের সাথে দেখা হলে আরেকটা গিফটের প্যাকেট ধরিয়ে দিল ইশতিয়াক। গিফট পেয়ে পেয়ে অভ্যাস হয়ে গেছে সিমরানের। বক্সের সাইজ দেখে সে ভেবেছে হয়তো কোনো জুয়েলারি হবে, কিন্তু বক্সটা খুলে হা হয়ে গেল সে। সবচেয়ে লেটেস্ট মডেলের আইফোন। সিমরানের বিস্মিত চেহারা দেখে ইশতিয়াক হেসে বলল, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মানে? বলে উত্তেজনায় উঠেই পড়ল সিমরান। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল ইশতিয়াককে। ইশতিয়াক খানিক অপ্রস্তুত হয়ে বলল, আরে আরে করো কি এত মানুষের মাঝে? সিমরান তবুও তাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখে তবেই ছাড়ল। জিজ্ঞেস করল, তুমি জানলে কেমন করে আমার এটারই দরকার ছিল? তোমাকে বুঝতে পারি বলে। তোমার পুরোনো মোবাইলটাতে খুব ভালো ছবি ওঠে না, সেটা তো দেখছি। এটুকু না দিলে অন্যায় হতো। থ্যাংক ইউ। আই লাভ ইউ সুইটি। আই লাভ ইউ টু হানি। সেদিন ওরা একত্রে অনেকগুলো সেলফি তুলল। ফেরার পথে গাড়িতে বসে ইশতিয়াক তার আবদারটা করে বসল। এতদিনের রিলেশন, আজকে আমি আমার সুইটিকে একটা কিস করতে পারি? বলেই সম্মতির অপেক্ষা না করে জড়িয়ে ধরল সিমরানকে। সিমরানের প্রথমটাই কেমন দম বন্ধ করা বিদঘুটে একটা অনুভূতি হচ্ছিল। লোকটার মুখ থেকে সিগারেটের গন্ধ আসছে। যতই প্রেম করুক, লোকটা তার বাবার বয়সী, তবুও সে নিজেকে ছাড়াতে পারল না। তার এক হাত ইশতিয়াকের চুল খামচে ধরেছে, আর এক হাতে ব্র্যান্ড নিউ আইফোন। শেষের দিকটাই অবশ্য ভালোই লাগতে শুরু করলো সিমরানের, কিন্তু ততক্ষণে লোকটা তাকে ছেড়ে দিয়েছে। লম্বা চুমু খেতে গিয়ে খানিকটা হাঁপিয়ে উঠেছে। বাড়িতে আইফোন নিয়ে একচোট ঝামেলা হয়ে গেল। মা ওকে বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কোথা থেকে পেলি এটা বল? ইদানিং খুব গিফট পাচ্ছিস, কে দেয় এসব? সিমরান কাঠ গলায় বলল, বন্ধু। কোন বন্ধু? কে বন্ধু? নামটাই তো জানতে চাচ্ছি। আশ্চর্য, তুমি চিনবে নাকি? না চিনলে না চিনবো, তুই বল। বলবো না। কি করবে? ভাঙবো। এত সহজ নাকি? ধরে দেখো একবার, দেখবে আমি কি করি। কি করবি তুই? সিমরান চিৎকার করে বলল, আগুন লাগিয়ে দেবো নিজের শরীরে, তারপর তোমরা সুখে থেকো। আমার সুখ তো তোমাদের সহ্য হয় না। আমাকে একটু ভালো দেখলে তো তোমাদের পিত্তি জ্বলে যায়, তাই না? একদম গলা চড়াবি না সিমরান। তোর কোন নাগর এসব দেয় তা তো আমি বের করবই। করো না, করো, পারলে সব বের করো। তা আমার কাছে এসে ঘ্যান ঘ্যান করে কান নষ্ট করে দিও না। তোমরাই আমার মানসিক শান্তি নষ্ট করে দিচ্ছ। একটু শান্তিতে বাঁচতে দেবে? ওর চিৎকার শুনে ওর বাবা চলে এলেন। তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো? উচিত কথা বলেছি। ফোনকে গিফট করেছে। বলবো না। সিমরান, সন্ধ্যার মতো কথার জবাব দাও। আমি তোমাকে জবাব দিতে বাধ্য নই। বাধ্য নাও মানে? তাহলে কাকে জবাব দিতে বাধ্য তুমি? অতিরিক্ত বেয়াদব হয়ে যাচ্ছ তুমি দিন দিন। কবে যে আমার হাতে মার খাবে তার ঠিক নেই। শোনো বাবা, আমার সাথে এভাবে কথা বলতে পারো না তুমি। হিসেব করে কথা বলবে। তোমার সাথে আমার হিসেব করে কথা বলতে হবে? হ্যাঁ, হবে। রাগে কাঁপতে কাঁপতে উত্তর দিল সিমরান। ইশতিয়াকের নিষেধ না থাকলে সে বলেই দিত, যে বসের আন্ডারে তুমি কাজ করো সে আমাকে মাথায় তুলে রাখে। আমার সাথে অবশ্যই হিসেব করে কথা বলতে হবে। বাবা আর কোনো কথা না বলে চলে গেলেন। মাও ওর দিকে বিষ দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন। সিমরান এবার ইশতিয়াককে ফোন করে কেঁদে ফেলল। তোমার গিফটের জন্য মা বাবা আমাকে কত কথা শোনালো জানো? থাক, মন খারাপ করো না সুইটি। এখানে আমার আর ভালো লাগে না। ওদের শাসনে দম বন্ধ হয়ে আসে। তোমাকে আমি খুব দ্রুত নিয়ে আসবো আমার কাছে। আর মাত্র কটা দিন যাক। আর কটা দিন কেন অপেক্ষা করতে হবে? তোমার এত বড় বাড়িতে আমার একটুও জায়গা হবে না? এত বড় বাড়ির পুরোটাই তোমার হবে আমার রানী। সমস্যা হলো আমার মেয়ে দেশে এসছে 1 সপ্তাহ হলো, ও কিছুদিন থেকেই চলে যাবে। এই সময় সে বাবার বিয়ে মানতে পারবে না, তাই ওর সামনে কিছু করতে চাচ্ছি না। ও চলে গেলে করব, সেখানে ওর মা ওকে সামলে নেবে। ওকে। তোমার মন ভালো করতে চাও? হ্যাঁ। চলো তাহলে কাল কোথাও ঘুরে আসি। কোথায় নিয়ে যাবে? কোনো রিসোর্টে যাই, চলো। সত্যি? আমি আগে কখনো যাইনি। তাহলে তো কালই যেতে হচ্ছে। তুমি এক কাজ করো, জামা কাপড় নিয়ে এসো, বেশি ভালো লাগলে রাতে থেকে যাবে। তুমি বাসায় বলে দিও বান্ধবীর বাড়িতে থাকবে। ওটা নিয়ে চিন্তা নেই, আমি ম্যানেজ করে নেব, তুমি ব্যবস্থা করো। ওকে সুইটি, কাল তোমাকে চমৎকার কোনো ড্রেসে দেখতে চাই, যাতে আমার মাথাটা আরেকবার নষ্ট হয়ে যায়। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।
পরদিন রিসোর্টে যাবার জন্য ভোরবেলাতেই তৈরি হয়ে বসে রইল সিমরান। সে সুন্দর একটা সালোয়ার কামিজ পরে নিয়েছে। বাড়িতে বলেছে বান্ধবীর জন্মদিন উপলক্ষে তাদের বাড়িতে বেড়াতে যাবে সবাই, রাতে থাকতেও পারে। দূরে বাড়ি বলে সকাল সকাল যেতে হচ্ছে। ব্যাগ প্যাক করে নিয়েছে সে। ব্যাগে চমৎকার একটা ওয়েস্টার্ন ড্রেস আছে, হাঁটু পর্যন্ত ঢাকা, কালো কুচকুচে ব্ল্যাকলেস ড্রেসটা সে একটা অনলাইন শপ থেকে কিনেছিল, কিন্তু বাড়িতে দেখানোর বা পরার সাহস হয়নি। এই সুযোগে পরা হয়ে যাবে। অনেক কিছু প্ল্যান করে রেখেছে। গত রাত মাথায় পরিকল্পনায় অতিশয্যে ঘুমিয়ে আসেনি। এই জামার সাথে কেমন হেয়ারস্টাইল হবে, কোন লিপস্টিক দেবে, কোন জুতো পরবে, কোন জুয়েলারি পরবে, সব একটা একটা করে ঠিক করেছে সে। পায়ে হালকা লোম ছিল, মাঝরাতে ওয়্যাক্সিং করে তুলেছে সব। তার ধারণা তার ঠোঁট একটু পাতলা। অনেকদিন ধরে মনে হচ্ছিল লিপ ফিলার করাবে। ইশতিয়াককে জানাতে পারলে নিশ্চয় করিয়ে দেবে। উফ, কি দারুণ হবে। একটু পরেই ইশতিয়াকের আরামদায়ক গাড়িতে লং ড্রাইভে যাওয়া হবে দূর অজানায়, যেখানে সারাদিন ঘোরাঘুরি, পছন্দের ড্রেস পরে ফটোশ্যুট, মজার সব খাবার দাবার খাওয়া। ভাবতেই আনন্দ হচ্ছে সিমরানের। কথা ছিল ইশতিয়াক অফিসে গিয়ে কাজকর্ম ম্যানেজ করে 10:30টার দিকে তাকে নিতে চলে আসবে, কিন্তু 11টা বেজে গেল। ইশতিয়াকের ফোন এলো না। সিমরান অনেকবার কল করলো, কিন্তু কল রিসিভ হলো না। সিমরানের এত কান্না পেতে লাগলো, অসহ্য লাগতে লাগলো সবকিছু। মা খেতে ডাকায় তার সাথে দুর্ব্যবহার করলো। রাগের অনেকটা ঝাড়লো মায়ের উপর। ইশতিয়াকের কল এলো 12টায়। খুব দুঃখের স্বরে সে বলল, মাই ডিয়ার সুইটি, আই এম সো সরি। অফিস আটকে গেছে, এমনভাবে আটকেছে যে তোমাকে একটা কল করার পর্যন্ত সুযোগ হচ্ছে না। একটা গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব ঘাড়ে এসে পড়েছে আচমকা। যাদের এই প্রজেক্টে কাজ করার ছিল। সিমরান কল কেটে দিল। আর শুনতে ইচ্ছে করছে না। তাকে এত আশা দিয়ে এখন উনি প্রজেক্ট নিয়ে পড়ে আছে। এ হলো ভালোবাসার নমুনা। সিমরানের ইচ্ছে হলো ফোনটা ছুঁড়ে মারতে। বহু কষ্টে সে নিজেকে আটকালো। রাগে গা কাঁপছে তার। মা একটু পর আবারও এসে জিজ্ঞেস করলেন, তুই যাবি না? সিমরান চিৎকার করে বলল, তুমি চাইলে এখনই বেরিয়ে যাই। আমাকে বিদায় করার জন্য তো পাগল হয়ে গেছো। তুই তো বেড়াতে যাবি বলেছিলি। যাব না। তোমার কোনো সমস্যা? মা কোনো কথা না বলে চলে গেলেন। সিমরান ঘরের দরজা জানালা বন্ধ করে বসে রইল। একটু পর ফুপিয়ে কাঁদতে শুরু করলো। দুপুরে খেলো না সে। অনেক রাতে ক্ষুধায় কাতর হয়ে খেতে গেল। বাবা দেরি করে ফিরেছেন আজ। বাবা ওর সাথে খেতে বসলেন। খেতে খেতে সিমরান প্রশ্ন করলো, তোমাদের অফিসে কিসের প্রজেক্ট শুরু হয়েছে? বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই প্রজেক্টের কথা জানলি কেমনে করে? সিমরান কথাটা অত ভেবে জিজ্ঞেস করেনি। মুখ ফসকে বেরিয়ে যাওয়ার মতো বেরিয়ে গেছে। সে সামলে নেবার জন্য বললেন, এত দেরি করে ফিরলে তাই মনে হলো হয়তো নতুন কোনো প্রজেক্ট। নতুন প্রজেক্টের কাজ একটু বেশি চাপে পড়ে গেছে। কথাটা বলে বাবার মাথায় চিন্তার ভাঁজ পড়ল। সিমরানের কোনোভাবেই নতুন প্রজেক্টের বিষয়ে জানার কথা না। সে এভাবে ইতস্তত করে কথা বলার মেয়েও না। ঘটনা কি, কিসের যেন খটকা লাগছে, বুঝতে পারলেন না তিনি। রাতে ইশতিয়াক অনেকবার কল করলো, ধরল না সিমরান। পরদিনও ইশতিয়াকের সাথে যোগাযোগ করলো না সে। ইশতিয়াকের কল রিসিভ বা মেসেজ সেন্ড করারও প্রয়োজন মনে করলো না। ইশতিয়াকও খুব একটা সময় পেল না। একদিকে অফিসের চাপ, আরেকদিকে মেয়ে দেশে থাকায় তার ভালোই ব্যস্ততা যাচ্ছে। প্রায় সপ্তাহ খানেক যোগাযোগ বন্ধ রইল তাদের। এরপর এক বৃহস্পতিবার রাতে সিমরানদের বাড়িতে একটা পিৎজা পার্সেল এলো। ডেলিভারি ম্যানকে বলে দেওয়া হয়েছিল যেন সে একটা চিঠিও সাথে পৌঁছে দেয় সিমরানের হাতে। ডেলিভারি ম্যান তাই করলো। মা পিৎজাটা দেখলেও চিঠিটা দেখতে পেলেন না। ভাবলেন সিমরানই হয়তো অর্ডার করেছে। চিঠি খুলল সিমরান। তাতে কয়েকটা লাইন লেখা, সুইটি, সেদিনের জন্য অনেক অনেক সরি। জানি তোমাকে ভীষণ কষ্ট দিয়ে ফেলেছে, ক্ষমা করো আমাকে। আগামীকাল আমার সাথে চলো। তোমার জন্য গাজীপুরে বেস্ট রিসোর্ট ভাড়া করে রেখেছে। এত সুন্দর যে তুমি গেলে পাগল হয়ে যাবে। আমরা সেখানে ঘুরব, খাবো, সুইমিং করব, আরো অনেক মজা করব। এবার কথার কোনো অন্যথা হবে না। তুমি সকাল 8টায় রেডি থাকো, আমি 8:30 আসবো। নাইলে ভীষণ কষ্ট পাবো। তোমার ইশতিয়াক। সিমরানেরও রাগ এতদিনে খানিক পড়ে এসেছিল। ইশতিয়াককে মিস করছিল সে। তাই ওর চিঠি পেলে এবারের মতো রাগ মুলতবি করে যাওয়ার সিদ্ধান্ত নিল সে। সে রাতে নিজেই ইশতিয়াককে কল করলো। অনেকক্ষণ কথা হলো ওদের। সিমরান সেবার না যেতে পারায় কত কষ্ট পেয়েছে সব বলল। ওর রেস্টার কথা বলল। ইশতিয়াক কথা দিল আর কোনোদিন এরকম ঘটনা ঘটবে না।
পরদিন কথা মতো ইশতিয়াক চলে এলো। সিমরান তৈরি ছিল। রওনা হয়ে গেল ওরা সিমরানের কল্পনা করা অজানার পথে। সিমরানকে বহুদিন পর দেখে ইশতিয়াক খুশিতে টকবক করে ফুটছে যেন। তার চোখে মুখে আনন্দ ঝলসে উঠছে। সিমরান সেটা বুঝতে পারছে। সে একটু আধটু দুষ্টুমি করছে ইশতিয়াকের সাথে। ইশতিয়াক গাড়ি চালাচ্ছে বলে পাল্টা কিছু করতে পারছে না, তবে উপভোগ করছে সবটা। রিসোর্ট দেখে সত্যি মাথাটা ঘুরে গেল সিমরানের। এত সুন্দর। ওরা কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করে রুমে ঢুকলো। এরকম লাক্সারিয়াস রুমে থাকবে ভেবেই মনটা আনন্দে নেচে উঠল সিমরানের। ঘরের বিশাল জানালা দিয়ে ওপাশে গাছপালা দেখা যাচ্ছে। সাদা ধবধবে বিছানাটা টানটান করে পাতা। দেয়ালের রং মাখনের মতো। মেঝেতে নিজের চেহারা দেখা যায়। বাথরুমটা যেন আরো সুন্দর। ইশতিয়াক জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? খুব। তাহলে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে তারপর ঘুরতে বের হই, কি বলো? সকালের খাবার হজম হয়ে গেছে, লাঞ্চের একটু দেরি আছে। সিমরান কাঁধ ঝাঁকিয়ে বলল। ওকে, চলো আগে তোমার রুমটা দেখে আসি। ইশতিয়াক অবাক হয়ে চাইল সিমরানের দিকে। সিমরানের এই চাহনির অর্থ বুঝতে কয়েক সেকেন্ড লাগলো। বুঝতে পারার পর বলে ফেলল সে, আমরা এক ঘরে থাকবো, অসুবিধা হবে? না মানে? সিমরান, ডোন্ট বি সিলি। আজকালকার মেয়ে হয়ে এসব কি বলছো? এখন এগুলো ম্যাটার করো তোমার কাছে? দুটো মানুষ ভালোবাসলে তারা এক ঘরে থাকতে পারবে না? তাহলে ভালোবাসা কেমন করে থাকলো? তুমি কি নাকি সাবানুজ্জিকে বাস করছো নাকি? সিমরানের এবার একটু গায়ে লাগলো। শোনো, আমি এমনি বলছিলাম, আগে বলনি তাই। আমার কোনো সমস্যা নেই। দ্যাটস মাই গার্ল। আচ্ছা, এখন সুইমিং পুলে নামা যাবে? খুব যাবে, তবে আমার প্ল্যান ছিল কাল ভোরে নামবো। ওই সময় লোকজন কম থাকে, লোকজনের মাঝে সাঁতার কাটতে ভালো লাগে না। ও, তোমার বাড়িতে তো পার্সোনাল পুল আছে। পাবলিক পুলে সাঁতার কাটতে কেন ভালো লাগবে? সেটা কিছুদিন পর তোমারও হয়ে যাবে ডার্লিং। সিমরান তার ব্যাগটা খুলতে খুলতে বলল, শোনো, তুমি একটু বাইরে থেকে ঘুরে আসবে, আমি চেঞ্জ করব আর রেডি হব। সারপ্রাইজ পেতে হলে একটু পর আসতে হবে। ইশতিয়াক বাধ্য ছেলের মতো বেরিয়ে গেল। সিমরান সুন্দর করে তৈরি হলো। ড্রেসটা প্রায় বছর খানেক হলো কিনেছে। সে 1 বছর একটু স্বাস্থ্যবতী হয়েছে। ড্রেসটা একেবারে ফিটিং হয়ে লেগে গেছে গায়ের সাথে। সেজন্য বুঝি একটু শর্টও লাগছে। হাঁটু বেরিয়ে গেছে। শরীরের প্রতিটি বাঁক স্পষ্ট হয়ে ফুটে আছে। চিকন কয়েকটা ফিতে বাদ দিলে পিঠটা খোলা। এরকম জামা কাপড় সে আগে পরেনি, তাই বেশ লজ্জাই লাগছে। বাইরে বের হতে পারবে বলে মনে হলো না তার। চুলগুলো আর বাঁধল না, খুলে রাখলো। কিন্তু চুল দিয়ে সামনের অংশ ঢেকে রাখবে নাকি পেছন সেটা বুঝতে উঠতে পারল না। তবে মন মতো সাজল সে। ঠোঁটে মেরুন লিপস্টিক, চোখে গাঢ় আইশ্যাডো মাখলো। দারুণ লাগছে তাকে। বিশাল আয়নায় নিজের প্রতিফলন দেখে নিজেরই প্রশংসা করল সে। ইশতিয়াক কল করছে। আসতে পারি? এসো। দরজা খুলে দিলে ইশতিয়াক ঢুকলো। হাঁ হয়ে গেছে তার মুখ। চোখ সরাতে পারছে না সিমরানের দিক থেকে। পা থেকে মাথা পর্যন্ত সে দেখে নিল মন ভরে। তারের পায়ে পায়ে সে এগিয়ে গেল সিমরানের দিকে। সিমরান বাধা দেবার চেষ্টা করলো তাকে। আমি ছবি তুলবো, প্লিজ সাজ নষ্ট করবে না। ইশতিয়াক তার কথা কানে তুলল না। ওর সরু কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টানলো। ইশতিয়াকের স্পর্শে ক্রমশ পাগল হয়ে যেতে থাকলো সিমরান। অচেনা এক আনন্দ হাতছানি দিয়ে ডাকতে থাকলো তাকে। নেশায় ডুবে গেল সে। সিমরানের সেদিন আর ফটোশ্যুট হলো না। ঘোরা হলো অল্প একটু। বাকিটা সময় তারা ঘরেই কাটিয়ে দিল। পরদিন ভোরে সাঁতার কাটলো তারা, শুধু দুজনেই। এখানেও দারুণ আনন্দ হলো। এরপর ফিরে গেল তারা। সিমরানকে বাড়িতে দিয়ে ইশতিয়াক চলে গেল অফিসে। সিমরান বাড়িতে ঢুকে বুঝতে পারলো কিছু একটা সমস্যা হয়েছে। বাবা অফিসে যাননি। মায়ের মুখ কেমন যেন দেখাচ্ছে। নিজের ঘরে ঢুকে সে বুঝলো মা ঘরে হাত দিয়েছিলেন। ঘর এলোমেলো ছিল, এখন গোছানো। এদিকে গতকাল সিমরানের ঘর গোছাতে গিয়ে মা ইশতিয়াকের চিঠি পেয়েছেন। বাবা চিঠিটা দেখে হাতের লেখা চিনতে পেরেছেন। মাথায় আকাশ ভেঙে পড়েছে দুজনেরই। সিমরানের ফোন গতকাল থেকে সুইচ অফ। সে বলে গেছে বান্ধবীর বাড়িতে গিয়ে থাকবে। দুজনের এক রাতেই চিন্তায় বয়স বেড়ে গেছে। সিমরান ঘরে ঢোকার একটু পরেই বাবা তার ঘরে ঢুকলেন। কোনো কথা না বলে জীবনে প্রথমবারের মতো বাবা তার গালে প্রচণ্ড এক চর বসিয়ে দিলেন। চর খেয়ে সিমরান জড় পদার্থের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। আর বাবা রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বসে পড়লেন। সিমরানের হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে তাকে ঘরে আটকে রেখে বেরিয়ে গেলেন মা বাবা দুজনেই। সিমরান ওদিকে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলছে। কিন্তু মা বাবার কানে যেন কিছুই ঢুকছে না। তারা ভেবে পাচ্ছে না যে
ভয়ানক গর্তে মেয়ে পড়ে গেছে, তা থেকে কেমন করে তাকে টেনে তুলবেন। এত বড় বিপদ তাদের জীবনে ইতিপূর্বে কখনো আসেনি। এই ধরনের বিপদ আসতে পারে বলে কল্পনাও তারা কোনোদিন করেননি। মেয়েটা যদি কোনো অবিবাহিত ছেলে ছোকরার সাথে পালাতো তাহলে ধরে বিয়ে দিয়ে দেয়া যেত, কিন্তু এবার যে অঘটন ঘটেছে তার কোনো সমাধান কি আদৌ হতে পারে? এসব জানাজানি হলে সমাজে মুখ দেখানো অসম্ভব হয়ে উঠবে। আর মেয়েটার ভবিষ্যৎ নিয়ে তো কোনো আশাই নেই। চারিদিকে যেন অন্ধকারই চেয়ে আসছে। বাবার সবচেয়ে বেশি রাগ লাগছে ইশতিয়াকের উপর। তার মেয়েটা তো ছোট, ওই বুড়ো ভাম কেমন করে এটুকু মেয়ের উপর নজর দিতে পারলো? এত কুটিল দুশ্চরিত্র লোক কেমন করে হতে পারে? একটাবার ভাবল না মেয়েটার ভবিষ্যতের কথা। বোকা মেয়েটার মাথা খেয়েছে দামি দামি উপহার দিয়ে। বাবা কিছুক্ষণ হতবুদ্ধির মতো দাঁড়িয়ে থেকে হঠাৎ বেরিয়ে গেলেন বাড়ি থেকে। রওনা দিলেন অফিসের উদ্দেশ্যে। আজ অফিসে কাজ করার কোনো ইচ্ছে বা ক্ষমতা তার নেই। তিনি এসেছেন ইশতিয়াক আহমেদের সাথে কথা বলতে। ইশতিয়াকের কেবিনে তিনি যখন ঢুকলেন তখন ইশতিয়াক মনোযোগ দিয়ে একটা ফাইল দেখছে। অনুমতি না নিয়ে কেউ ঢুকে পড়েছে দেখে ভ্রুকুচকে চাইতেই সিমরানের বাবার রুদ্র মূর্তি দেখে খানিকটা ভরকে গেল ইশতিয়াক। তবুও গলাটা স্বাভাবিক রেখে বলল, কোনো সমস্যা আছে আরোয়ার সাহেব? সিমরানের বাবা দাঁতে দাঁত চেপে নিজের রাগ সামলানোর চেষ্টা করে বললেন, আমার মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? ইশতিয়াক অবাক হবার ভান করে বলল, আপনার মেয়ে, ও সিমরান, সুইট একটা মেয়ে। কি হয়েছে ওর? গত রাতে। বলতে বলতে থেমে যেতে হলো সরোয়ার সাহেবকে। তাদের দুজনেরই সিনিয়র স্যার এসেছেন প্রজেক্টের বিষয়ে কথাবার্তা বলতে। সরোয়ার সাহেবকে দেখে তিনি খানিক অবাক হয়ে বললেন, সারোয়ার সাহেব, আপনি এভাবে ক্যাজুয়াল ড্রেসে অফিসে চলে এসেছেন যে? সরোয়ার সাহেব খেয়াল করলেন তিনি একটা ফতোয়া আর পায়জামা পরেই চলে এসেছেন, কিন্তু এই স্যারকে তো আর কারণটা বলা যাবে না। তিনি বললেন, স্যার, একটু তাড়াহুড়ো করে ভুলেই এসব পরেই চলে এসেছি। আপনাকে ঠিক সুস্থ দেখাচ্ছে না। ইশতিয়াক পেছন থেকে বলল, আমারও তাই মনে হয়, ইদানিং উনি একটু বেশি খাটাখাটুনি করছেন। স্যার বললেন, আজকের দিনটা বরং আপনি ছুটি নিয়ে রেস্ট করুন, কাজ তো অনেক দূর এগিয়ে গিয়েছে। জি স্যার। বলে বেরিয়ে গেলেন বাবা। তিনি তারপরেও অনেকক্ষণ অপেক্ষা করলেন ইশতিয়াকের সাথে কথা বলার জন্য, কিন্তু সুযোগ পেলেন না। ইশতিয়াকের কেবিনে সবসময় কেউ না কেউ আসছে যাচ্ছে, কিংবা সে ফোনে ব্যস্ত থাকছে। অগত্যা সিমরানের বাবা বাড়ি ফিরে এলেন। বাড়ি ফিরে দেখলেন আরেক কাণ্ড। সিমরানের মা অপ্রকৃতিস্থের মতো হয়ে বসে আছেন। জানা গেল সিমরান নাকি হুমকি দিচ্ছিল, দরজা খোলা না হলে সে হারপিক গলায় ঢালবে, তারপর মরলে মরবে, বাঁচলে ছাদ থেকে ঝাঁপ দেবে। এইসব হুমকিতে ভয় পেয়ে মা দরজা খুলে দিয়েছিলেন। সিমরান বেরিয়ে এসে বিশাল তাণ্ডব সৃষ্টি করেছে। নিজের মোবাইল খুঁজে বের করেছে, মাকে যা নয় তাই বলেছে। এখন নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে বসে আছে। সব শুনে বাবা দুই হাতে মুখ ঢেকে বসে পড়লেন সোফায়। তার এখন কি করণীয় কিছুই মাথায় ঢুকছে না। সিমরান মোবাইল হাতে পেয়ে ইশতিয়াককে অনেকবার কল করেছে, ইশতিয়াক ধরেনি। তার ভয় হচ্ছে বাবা অফিসে গিয়ে ইশতিয়াককে কিছু বলেনি তো, না হলে তো এরকম করার কথা না। সন্ধ্যার দিকে মা আর বাবা দুজনেই সিমরানের ঘরে এলেন। রাগ করে নয়, উত্তেজিত হয়ে নয়, বরং খুব সুন্দর করে বোঝালেন সে যা করেছে বা করছে সেসব কত ভয়ঙ্কর খলা, এর ফলাফল কতটা মারাত্মক হতে পারে। কিন্তু সিমরানের মাথায় ঢুকলো না এসব কোনো কথা। বাবা মা যতই বোঝান, সিমরান ততই যেন তার কথায় অনড় হয়ে যায়। ভাঙা রেকর্ডের মতো তার গলা থেকে একটাই গান বেজে যাচ্ছে, আমি ইশতিয়াককে ভালোবাসি, ইশতিয়াক আমাকে ভালোবাসে। সমাজের কথা ভেবে আমরা দুজন দুজনকে ছাড়তে পারবো না। আমাদের বিয়ে দিয়ে দাও, দেখবে আমরা কত সুখে থাকি। অনেকক্ষণ চেষ্টা করেও যখন বোঝাতে পারলেন না, তখন বাবার রাগটা আবারও জেগে বসলো ওর উপর। সিমরান তখন বলে চলেছিল, ইশতিয়াককে ছাড়া অন্য কাউকে আমি আমার লাইফে কল্পনাই করতে পারবো না। তোমরাও আমাকে কোনোদিন ওর মতো করে ভালোবাসোনি। বাবা তখন উঠে এসে পরপর কয়েকটা চড় মারলেন ওর গালে। আরও হয়তো মারতেন মা যদি না আটকাতো তাকে। মারা শেষে বাবা নিজেই কাঁদতে কাঁদতে বসে পড়লেন মেঝেতে। সিমরানের ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। সে হাত দিয়ে গাল আর ঠোঁট চেপে ধরে রেখেছে। মা বাবাকে টেনে নিয়ে গেলেন বাইরে। তারা বেরিয়ে যেতেই সিমরান দরজা আটকে দিল। তখনই ভিডিও কল করলো ইশতিয়াককে। এতক্ষণে ইশতিয়াক কল রিসিভ করলো। তখন সে অফিস ছেড়ে বাড়ি ফিরছে। গাড়ি চালাচ্ছে ড্রাইভার। হাসি মুখে কলটা রিসিভ করলেও সিমরানকে দেখে তার হাসি মুছে গেল। অবাক হয়ে সে জিজ্ঞেস করলো, কি হয়েছে সুইটে? সিমরানের অভিমানে ঠোঁট উল্টে এলো। ফুপাতে ফুপাতে সে আজকের ঘটনা বলল। ইশতিয়াকের চোয়াল শক্ত হয়ে গেল। সে বলল, তুমি আমার সাথে চলে আসবে সিমরান? হ্যাঁ,
এখন তোমাকে নিতে গেলে আসবে? হ্যাঁ। ইশতিয়াক ড্রাইভারকে বললেন গাড়ি ঘোরাতে। এবার সে সিমরানকে বলল, তোমাকে নিয়ে আসার কোনো লিগ্যাল অধিকার আমার নেই, তাই সবার সামনে নিয়ে আসতে পারবো না। তুমি কি পালিয়ে বেরিয়ে আসতে পারবে? আমি তোমাদের বাড়ির সামনেই থাকবো। পারবো। ওকে, রেডি হয়ে থাকো, আমি এসে তোমাকে মেসেজ করছি। সিমরান এক ফাঁকে নিজের ঘর থেকে বেরিয়ে বাইরেটা দেখে এলো। মা আর বাবা নিজেদের ঘরে বসে আছেন। ড্রয়িং রুমের লাইট বন্ধ, ডাইনিংয়ের আলোটা জ্বলছে। সে পানি খাবার বাহানায় ডাইনিংয়ে গিয়ে মূল দরজার ছিটকিনি খুলে রেখে এলো, যাতে সময় মতো চট করে বেরিয়ে যেতে পারে। ইশতিয়াক এসে যখন মেসেজ করলো তখন বের হতে গিয়ে সিমরান দেখল মা ডাইনিংয়ে বসে আছেন, পানি খাচ্ছেন ধীরে ধীরে। সিমরানের ধৈর্যচ্যুতি হতে লাগলো। একটা মানুষের এক গ্লাস পানি খেতে কতক্ষণ লাগে? পানি খাওয়া শেষেও মায়ের কাজ শেষ হলো না। রান্নাঘরে ঢুকে খাবারের বাটি নিয়ে এসে টেবিলে সাজাতে শুরু করলেন। হয়তো সারাদিন কারো কিছু খাওয়া হয়নি বলে খাবার রেডি করছেন। সিমরান তককে তককে রইল। মা যেই না একবার রান্নাঘরে ঢুকলেন, তিনি বের হবার আগে সেই দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। দরজা খোলা আর আটকাবার শব্দে মা বেরিয়ে এলেন কি হয়েছে দেখতে। সিমরান প্রাণপণে সিঁড়ি বেয়ে নামতে লাগলো। নিচে নেমে এক দৌড়ে সে গাড়ির কাছে পৌঁছে গেল। তাকে দেখে দরজা খুলে দিল ইশতিয়াক। সে ভেতরে ঢুকে বসতেই গাড়ি ছেড়ে দিল। গাড়ির সামনের গলির মোড়ে হারিয়ে যাবার আগে কাছে প্রতিফলিত হতে দেখা গেল সিমরানের মা বাবার ছবি। তারা এসে দাঁড়িয়েছেন বাড়ির সামনে। এত দূর হতে তাদের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। সিমরান যখন ইশতিয়াকদের আলিশান বাড়িতে পৌঁছল তখন অনেক রাত। সিমরানের পরনে ঘরে পড়া টি শার্ট আর পায়জামা। সে কোনোদিন ভাবেনি এই বেশি ইশতিয়াকদের বাড়িতে আসতে হবে তার। ইশতিয়াক তাকে যত্ন করেই স্বাগত জানালো। ইশতিয়াকের মেয়ে চলে গেছে 2 দিন আগেই। বাড়িতে শুধু আছে ছেলে আর 2জন কাজের লোক, একটা মেয়ে আর একজন প্রৌঢ়। ইশতিয়াক কাজের লোক দুটোর সাথে সিমরানের পরিচয় করিয়ে দিয়ে তাদের ভালোভাবে বলে দিল ওর পরিচর্যা করতে। সিমরানের জামা কাপড় ছিল না। আপাতত ইশতিয়াকের মেয়ের ওয়ার্ড্রব থেকে কিছু জামা কাপড় বের করে দিতে বলল কাজের মেয়েটাকে। এখনকার মতো গেস্ট রুমে থাকার বন্দোবস্ত করতে বলল সিমরানের জন্য। আর রাতের জন্য ভালো কিছু রান্না করতে বলে চলে গেলেন নিজের ঘরে। সিমরান গেস্ট রুমের বাথরুমে আরাম করে গরম পানি দিয়ে গোসল করলো। ইশতিয়াকের মেয়ে জামা কাপড় পরতে একটু কেমন যেন লাগছিল, তবে জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে ইস্ত্রি করে রাখা আর বেশ আরামদায়ক কাপড় বলে পরে ভালোই লাগলো। রাতে খেতে বসে প্রথম ইশতিয়াকের ছেলে মুশফিকের সাথে পরিচয় হলো সিমরানের। মুশফিক দারুণ স্মার্ট। বাবা বিয়ে করার জন্য একটা মেয়েকে তুলে এনেছে। ঘটনাটা তার যত আশ্চর্য আর বিরক্তিকর লেগেছে তার চেয়েও বেশি হাস্যকর লেগেছে। সে ভেবেছিল মাঝবয়সী কোনো মহিলা হবে হয়তো, কিন্তু খাবার টেবিলে সিমরানকে দেখে একটা ধাক্কা খেয়েছে সে। মেয়েটা রীতিমতো মাথা ধরানো সুন্দরী। সে নিজে আজ পর্যন্ত এত সুন্দর মেয়েকে ডেট করতে পারল না, আর বাবা পটিয়ে একেবারে বাড়ি নিয়ে এসেছে। খেতে খেতে আর চোখে সে সিমরানকে দেখেই যেতে লাগলো। এদিকে সিমরানের বাবা গভীর রাতে থানা থেকে বাড়ি ফিরলেন। ডায়েরি করে এসেছেন ইশতিয়াকের নামে। পুলিশ আশ্বাস দিয়েছে তার ব্যবস্থা নেবে, কিন্তু এই দেশে প্রভাবশালীদের বিরুদ্ধে পুলিশ এমন কী বা করতে পারে? সারাদিন বাড়িতে চিৎকার চেঁচামেচি, তারপর বাড়ি থেকে বেরিয়ে সিমরানের গাড়িতে চড়ে পালিয়ে যাওয়া। অনেকেরই চোখে পড়ায় ঘটনা জানাজানি হতে দেরি হলো না। গলির মোড়ের চায়ের দোকানদার আর বাউন্ডুলে কিছু ছেলে পুলের বদলতে সবাই এটাও জেনে গেল যে সিমরান যার সাথে পালিয়েছে সে তার বাবার বয়সে আধবুড়ো লোক। সে নাকি ইদানিং প্রায়ই সিমরানকে বাড়ির সামনে গাড়িতে করে ছেড়ে দিয়ে যেত। অনেকেই এইসব শোনার পর ওদের বাড়িতে এলো, কিন্তু সিমরানের মা বাবা কেউই দরজা খুলল না। তালা দিয়ে ভেতরে বসে রইল। দুজনের মনের অবস্থা অকল্পনীয়। এত আদরে বড় করা একমাত্র মেয়ে তাদের জীবনে এভাবে কালিমা লেপন করে দিয়ে যাবে, তাকে তারা কোনোদিন ভেবেছিলেন? সেই রাতে দুজন না বিছানায় পিঠ ঠেকাতে পারলেন, না তাদের দু চোখের পাতা এক মুহূর্তের জন্য এক হলো। পরদিন সকালে সারোয়ার সাহেব তৈরি হয়ে অফিসে গেলেন। গিয়ে প্রথমে 2টো লেটার টাইপ করলেন। একটা HR ডিপার্টমেন্টের কাছে ইশতিয়াকের নামে তার ফ্যামিলিতে সমস্যা সৃষ্টি করার জন্য অভিযোগপত্র, আর একটা রেজিগনেশন লেটার। যদি কোম্পানি ইশতিয়াকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় তাহলে তিনি চাকরি করবেন, আর যদি না নেয় তাহলে রিজাইন করে চলে যাবেন। ওই লোকটার জুনিয়র হয়ে কাজ করার প্রশ্নই আসে না। রাতেই ইশতিয়াক বলে রেখেছিল আগামীকাল তারা বিয়ে করবে। সিমরান খুশি হয়ে সম্মতি জানিয়েছে। বিয়ের উদ্দেশ্যে শপিং করতে সকাল সকাল বেরিয়ে পড়ল তারা। সিমরান জীবনে প্রথমবার যেন মন ভরে শপিং করলো। ইশতিয়াক আগেই বলে দিয়েছে যা পছন্দ হবে সব নিয়ে নিতে।
যেহেতু সে বাড়ি থেকে কিছুই আনেনি, তাই বিয়ের জামা কাপড় ছাড়াও সব সময়ের জন্য প্রয়োজনীয় জামা, জুতো, ব্যাগ ইত্যাদি যেন এখনই কিনে নেয়। সিমরান নিল। যেসব জামা কাপড় দেখে আগে দাম জিজ্ঞেস করে চলে যেতে হতো, সেসব তুলে নিল নির্দ্বিধায়। সেই সব মেকআপের সামগ্রী কিনল যেগুলো এতদিন তার উইলিস্ট ভারী করে বসে থাকতো। যেসব জুতোর দোকানে জুতো ট্রায়াল দিতেও সংকোচ হতো, সেখান থেকে কয়েক জোড়া জুতো নিয়ে নিল। আর বিয়ের জন্য পছন্দ করলো সোনালি সুতোর কাজ করা চমৎকার একটা গাঢ় বেগুনি লেহেঙ্গা। ইশতিয়াকের জন্য বিয়ের পোশাকও সে পছন্দ করে কিনল। সব কেনাকাটা শেষে ফেরার সময় সিমরানের এত ভালো লাগতে লাগলো যা কোনোদিন লাগেনি। আজ যেন তার সব না পাওয়া, সব অপূর্ণতা পূর্ণ হয়ে গেছে। যদিও বিয়েটা গ্র্যান্ড স্টাইলে হবে এমন আশাও সিমরানের ছিল, কিন্তু সেসব হলো না। কয়েকজন সাক্ষী সমেত সাদামাটা ভাবেই বিয়েটা হয়ে গেল। তবে সিমরান সাজলো প্রাণ ভরে। বাড়িতে মেকআপ আর্টিস্ট এসে সাজিয়ে দিয়ে গেল। বাড়িটা সুন্দর করে ডেকোরেটও করা হয়ে গেছে দুপুরের মধ্যে। প্রফেশনাল ফটোগ্রাফার এসেছে। বিয়ের পরপর শুরু হলো ফটোশ্যুট। সিমরান মন ভরে ছবি তুলল। একা একা তুলল অজস্র ছবি, কাপল ছবিও তোলা হলো অনেক। সন্ধ্যার পরপর ক্লান্ত হয়ে সোফায় গায়ে দিয়ে বসলো সিমরান। তাকে আজ অসম্ভব সুন্দর লাগছে। বেগুনি রংটা তার ফর্সা শরীরে ফুটে আছে একেবারে। সোফায় আধ শোয়া হয়ে সে মোবাইল স্ক্রল করতে লাগলো। আগের সিম সে ফেলে দিয়েছে। গত রাতে এত পরিমাণে কল আসছিল যে অসহ্য হয়ে পড়েছিল সে। নতুন সিম কিনে দিয়েছে ইশতিয়াক। আর ফেসবুক থেকে ফ্যামিলির সবাইকে ধরে ধরে ব্লক করে দিয়েছে গত রাতেই। তাই এখন আর ঝামেলা নেই। রিল্যাক্সে ফেসবুকের পাতায় ঘোরাফেরা করা যাচ্ছে। কিছু ছবি তার মোবাইলেও তোলা হয়েছে। সে ঠিক করতে পারছে না কোন ছবি প্রোফাইল ফটোতে দেবে। মোবাইলের ছবি আগে আপলোড করবে নাকি ফটোগ্রাফারের তোলা ছবি হাতে পেলে তারপর দেবে, তার যে তর সইছে না। হঠাৎ পাশ থেকে একটা পুরুষ কণ্ঠ কানে আসতেই চমকে তাকালো সিমরান। মুশফিক এসে বসেছে পাশে, তার হাতে দুটো কফির কাপ। একটা সিমরানের দিকে বাড়িয়ে দিয়ে সে জিজ্ঞেস করলো, কফি খাবে? সিমরান কাপটা তুলে নিল। মুশফিক বলল, তুমি অফিসিয়ালি আমার বাবার বউ হয়ে গেলেও বয়সে কিন্তু আমার থেকে ছোট। তোমাকে আমি তুমি করেই বলবো। আশা করি মা মামনি বলে ডাকার অ্যাকসেপ্ট করবে না। সিমরান হেসে বলল, পাগল নাকি? তুমি আমার নাম ধরেই ডেকো। ঠিক আছে, খুব সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। কফিটা ভালো হয়েছে। তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি নিজের হাতের কফি ছাড়া খেতে পারি না। এরপর থেকে আমাকেও দিও। অবশ্যই। ইশতিয়াক জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেছে অনেকক্ষণ হলো। এই ফাঁকে মুশফিকের সাথে ভালোই গল্প হলো সিমরানের। ওরা একই সাবজেক্টে পড়ে বলে কথাবার্তার টপিকেরও অভাব হলো না। সারোয়ার সাহেব সারাদিন এলোমেলো চক্কর কাটলেন। অফিস থেকে থানা, থানা থেকে অফিস। একবার ভাবলেন ইশতিয়াকের বাড়ি যাবেন কিনা, কিন্তু সেই রুচি তার হলো না। মনে হলো গিয়েও কোনো লাভ নেই। মেয়েকে তিনি কুমিরের পেট থেকে বের করে আনতে পারবেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখলেন বাড়ির লোকে লোকারণ্য। আত্মীয় স্বজন কেমন করে যেন খবর পেয়ে গেছে। সব ভিড় করে এসেছে যেন সার্কাস দেখতে। তার স্ত্রী কি করবেন কিছুই বুঝতে না পেরে হতবুদ্ধি হয়ে বসে রয়েছেন সবার মাঝে। কোনো কথাবার্তা বলছেন না। সারোয়ার সাহেবও মুখে তালা লাগিয়েই ভেতরে ঢুকলেন। বলার তো কিছু নেই। বাসর রাত নিয়ে সিমরানের জল্পনা কল্পনার অন্ত ছিল না। যদিও তাদের হানিমুন সেই রিসোর্টেই হয়ে গেছে, তবুও তার শখ ছিল বহু কিছু। বরং রিসর্টে কাটানো সময়টুকুই যেন তার আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে। সে বিয়ের সাজ একটুও নষ্ট হতে দেয়নি। সারাদিন ব্যস্ততায় চলে গেছে। ইশতিয়াক তাকে ভালো করে দেখেও নি। একমাত্র স্বামী, একমাত্র প্রেমিকের কাছে কমপ্লিমেন্ট না পেয়ে সাজ নষ্ট করার কোনো মানেই হয় না। ইশতিয়াকের ফিরতে বেশ দেরি হয়ে গেল। সে ঘরে ঢুকলো বিরক্ত মুখে। ঢুকতেই সিমরান অভিযোগ করে বসল, আজকের দিনেও এত কাজ? ইশতিয়াক যেন আরো একটু বিরক্ত হলো, বলল, তোমার বাবা যে পুলিশ কেস করে বসবে তা তো ভাবতে পারিনি। এত বিরক্তিকর একটা লোক। এতক্ষণ সে ঝামেলা সামলে এলাম। পুলিশও আছে, সে টাকাই খাবে, তবুও ঘোরাবে, নখরা করবে। ভাব এমন যেন নিজের এক একটা সাধু পুরুষ। সিমরান ভার্ত মুখে বলল, তোমাকে ধরে নিয়ে যাবে না তো? আরে না, ম্যানেজ করে এসছে। তবে তোমার বাবা বেশি বাড়াবাড়ি করলে আদালত পর্যন্ত যেতে হতে পারে। তাও ঝামেলা হবে না। তুমি সাক্ষ্য দেবে যে ইচ্ছে করে আমার সাথে এসছো। আর তাছাড়াও তুমি প্রাপ্তবয়স্ক। সার্টিফিকেট দেখিয়ে বয়স প্রমাণ করতে পারলে এমনিতে ঝামেলা মিটে যাবে। সার্টিফিকেট তো আনিনি। ইশতিয়াক একটু ভেবে বললেন, ওটা ম্যানেজ হয়ে যাবে, ভেবো না।
এখন মাথাটা ধরে আছে একেবারে। আমি গোসলটা সেরে আসি। ইশতিয়াক গোসল করলো, খাওয়া দাওয়া করলো, তারপর মাথা ব্যথা আর ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে শুতে গেল। সিমরান তখনও বিয়ের পোশাকে বসে আছে। তাকে প্রথমবার খেয়াল করে ইশতিয়াক অবাক হয়ে বলল, তুমি এখন এই পোশাকে কেন? সিমরানের কান্না পেয়ে গেল। এতদিন এত রোমান্টিকতা দেখিয়ে সব এখন হাওয়া। ওর চেহারা দেখে ইশতিয়াক কিছুটা আঁচ করতে পারল। সে ওর মুখটা নিজের দু হাতে তুলে বলল, তোমাকে চাঁদের মতো লাগছে সিমরান। এত সুন্দর বউ আমার হবে আমি কোনোদিন কল্পনা করিনি। সিমরান ভালো লাগেই কেঁদে ফেলল। ইশতিয়াক যত্ন করে তার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আরে কাঁদে কেন পাগল মেয়ে? যাও, এই ভারী শাড়ি খুলে একটু আরামদায়ক জামাকাপড় পরে আসো। আজকে রাতটা অনেক স্পেশাল হতে যাচ্ছে। এসব শাড়ি গয়না ঝামেলায় সেটা নষ্ট করতে চায় না। সিমরান খুশি মনে উঠে পড়ল। যত দ্রুত পারে মেকআপ তুলে জামা বদলে আরামদায়ক অথচ সুন্দর একটা নাইট ড্রেস পরে নিল। এটা ইশতিয়াক নিজে পছন্দ করে কিনেছে। এত সুন্দর লাগছে তাকে জামাটা পরে। ভেতরে চেরি পিঙ্ক অন্তর্বাসের উপর ফিনফিনে একটা গাউন। গাউনটা খোলার জন্য আবার ফিতে খুলতে হবে 6টা। ভাবতেই দুষ্টুমি খেলা করে গেল মাথায়। সিমরান যখন ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলো তখন সে অবাক হয়ে দেখল ইশতিয়াক ঘুমিয়ে পড়েছে। নাক ডাকার শব্দ এতদূর পর্যন্ত আসছে। সিমরান রাগে দুঃখে নাইট ড্রেস বদলে সাধারণ একটা টি শার্ট পরে বিছানার অপর প্রান্তে শুয়ে পড়ল। মনে মনে ঠিক করলো এই ড্রেস সে আর কোনো দিনই ইশতিয়াকের সামনে পরবে না। একটা সুন্দর রাত লোকটা তাকে উপহার দিতে পারল না। এটা কোনো বাসরাত হলো? সিমরানের চোখ দিয়ে পানি গড়াতে থাকলো। রাত গভীর হতে হতে ওর চোখে একসময় ঘুম নেমে এলো। সিমরানের ঘুম ভাঙল সকাল 11টায়। ভারী পর্দার ফাঁক ফোকর দিয়ে রোদ ঢুকছে ঘরে। সে উঠে পর্দা সরিয়ে দিল। দোতলার জানালা থেকে লন দেখা যাচ্ছে। নানা রঙের চমৎকার সব গোলাপ ফুটেছে। সে ওঠার পরপরই কাজের মেয়ে এসে চা দিয়ে গেল। সিমরান ডিভানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাবল, এরকম একটা সকালের স্বপ্নই তো সে দেখত। আরামদায়ক আলস্য ছড়িয়ে আছে ওর শরীর জুড়ে। নিজেকে বড্ড সুখী সুখী লাগছে। গত রাতের দুঃখের কথা আর মনে রইল না তার। ইশতিয়াক ভোরেই অফিসে চলে গেছে, এটা সে শুনল কাজের মেয়েটার কাছ থেকে। মেয়েটা জানতে চাইল নাস্তা রেডি আছে, এনে দেবে কিনা। সিমরান বলল সে নিজেই নিচে গিয়ে খাবে। সিমরান গোসল করে সুন্দর একটা আকাশি নীল রঙের জামা পরল। হালকা সাজগোজ করে নিচে নামলো। নাস্তা করতে করতে খেয়াল করলো বাড়িটা একেবারে নীরব। জানতে চাইল মুশফিক বাড়িতে নেই। মেয়েটা জানালো মুশফিকও সকালেই ক্লাসে চলে গেছে। সিমরান নাস্তা সেরে সোফায় গা ডুবিয়ে বসে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে শুরু করলো। গতকালের ছবিগুলো থেকে একটা ছবি সে আপলোডও করে দিল। তার আর ইশতিয়াকের হাতের ছবি। ইশতিয়াকের হাতের উপরের পিঠটা যাতে দেখা না যায় এমনভাবেই ছবিটা তোলা হয়েছিল। সাথে লিখে দিল, ফাইনালি ফাউন্ড মাই সোলমেট। প্রচুর কমেন্ট আসতে লাগলো। ওর ফলোয়ার্স ছেলেগুলোর স্যাড রিয়েক্টে ভরে গেল। ওর বান্ধবীরা অবাক হয়ে নানা প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলো। ভালোই উপভোগ করতে লাগলো সিমরান। এভাবেই শুয়ে বসে দিনটা কেটে গেল ওর। বিকেলের দিকে মুশফিক ফিরে এলেও সিমরানের সাথে কথা হলো না তার। সে নিজের ঘরে চলে গেল। সিমরানও নিজের ঘরে শুয়ে শুয়ে নিউজ ফিডে পড়ে রইল। ইশতিয়াক এলো সন্ধ্যার একটু পরে। সে ঘরে ঢুকে শাহরুখ খানের মতো 2 হাত ছড়িয়ে দিয়ে বলল, সিমরান সুইটি, আই মিসড ইউ আ লট। সিমরানের রাগ কখন পড়ে গেছে সে নিজেও জানে না। দৌড়ে গিয়ে সে ঝাঁপিয়ে পড়ল ইশতিয়াকের উপর। যেন কতদিন পর দেখা হলো প্রেমিক যুগলের। ইশতিয়াক সিমরানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। এদিকে ইশতিয়াকের গা থেকে ঘামের গন্ধ আর সিগারেটের গন্ধ মিলে বিদঘুটে একটা গন্ধ আসছে। কোথায় সেই চমৎকার পারফিউমের ঘ্রাণ আর কোথায় মাউথ ফ্রেশনারের সুগন্ধ। সিমরানের গা গুলিয়ে এলো। সে নিজেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগলো। এদিকে ইশতিয়াক যেন পণ করেছে, আজ তাকে ছাড়বে না। সিমরান ছটফট করতে লাগলো। তার মনে হলো ঘন্টা খানেক পর ইশতিয়াক তাকে ছাড়লো, যদিও সেটা মাত্র কয়েক মিনিট ছিল। ইশতিয়াক জিজ্ঞেস করল, সারাদিন কি করেছে সুইটি? এই তো। সিমরানের ইচ্ছে ছিল সে বলবে তোমাকে মিস করেছি, কিন্তু কথাটা ওর ভেতর থেকে আর এলো না। অবশ্য সত্যিটা হলো সে ইশতিয়াককে মোটেও মিস করেনি। আরামে আয়েশে দিনটা তার ভালোই কেটেছে। ইশতিয়াক ফ্রেশ হতে চলে গেল। সিমরান কাজের মেয়েটাকে চা দিয়ে যেতে বলল। দুজন চা খেতে খেতে গল্প করলো। এর মাঝে সিমরানের গা গুলানো ভাবটা কেটে গেছে। ইশতিয়াকের হাতে হাত রেখে গল্প করতে ভালোই লাগছে।
রাতে খাওয়ার সময় মুশফিকের সাথে দেখা হলো। সে একটু যেন চিন্তিত। ইশতিয়াক কারণ জিজ্ঞেস করায় বলল, মুস্কান, তোমার বিয়ের খবর শুনে বেশ ধাক্কা খেয়েছে। অস্থির হয়ে গেছে একেবারে। মেনে নিতে পারছে না খবরটা। তোমার মাকে বলে সামনে নিতে। তা তো নিচ্ছেই, তবুও ওর সেন্টিমেন্ট একটু বেশি। একটু সময় লাগবে স্বাভাবিক হতে। বেচারি এখনো আমার আর ওর মায়ের সেপারেশনটাই ভালো মতো মেনে নিতে পারেনি। সিমরান খেয়াল করলো ইশতিয়াকের বেশ মন খারাপ হয়ে গেছে মেয়ের কথা ভেবে। হঠাৎ তার নিজের বাবার কথা মনে পড়ল। একটা কথা মনে পড়লে হুড়মুড়িয়ে অনেক কথাই মনে পড়ে যায়। যেমন এখনই মনে পড়ল তার বাবার পছন্দের একটা খাবার হলো কাতল মাছের ঝোল। সে ঠিক এটা দিয়েই এখন ভাত খাচ্ছিল। ক্লাস 10 পর্যন্ত প্রতি রাতে বাবা তাকে খাইয়ে দিতেন নিজের হাতে খেতে শিখতে তার বেশ কষ্ট হয়েছে। কিছুদিন আগেও নিজের খেতে ইচ্ছে না করলে বাবা সামনে গিয়ে বসে গেলেই হতো। বাবা যত্ন করে খাবার মুখে তুলে দিতেন। ভাবতে ভাবতে নিজের অজান্তেই চোখ আর্দ্র হয়ে উঠল সিমরানের। মুশফিক খেয়াল করলো ব্যাপারটা। সে জিজ্ঞেস করলো, আর ইউ ওকে সিমরান? হুম। বাড়ির কথা মনে পড়ছে? আরে না। ইশতিয়াক হেসে বলল, ওই জাহান্নাম থেকে বেঁচে ফিরেছে এটাই বেশি। আবার ওখানকার কথা মনে পড়বে কেন? সিমরানের কথাটা মোটেও পছন্দ হলো না। সে খাবার টেবিলে বসে আর কোনো কথাই বলল না। খাওয়া শেষে একটু লনে একটু হাঁটাহাঁটি করে এলো সিমরান। ইশতিয়াক আগেই ঘরে চলে গেছে। তার তখনই যেতে ইচ্ছে করছিল না। তাছাড়া মা বাবার কথা হঠাৎ করে একটু বেশিই মনে পড়ছে। রাত বাড়তে থাকলে সিমরান নিজেদের ঘরের দিকে চলে গেল। যাবার সময় মুশফিকের ঘর পড়ল। দরজা খোলা ছিল। সে দেখলো ঘরের দেয়ালে একটা গিটার ঝোলানো। বাহ, গিটার বাজাতে পারে নাকি মুশফিক? তার শেখার খুব ইচ্ছে ছিল। আবার এটাও ইচ্ছে ছিল যে কেউ গিটার বাজিয়ে তাকে প্রপোজ করুক। নিজের ঘরে ঢুকে সিমরান বিস্ময়ে ছোটখাটো চিৎকার দিয়ে উঠল। বিছানায় লাল চাদর পাতা, ঘরের সবগুলো ফুলদানিতে লাল গোলাপ সাজানো, সাদা টাইলসের মেঝেতে দরজা থেকে শুরু করে বিছানা পর্যন্ত লাল গোলাপের পাপড়ি বিছানো। ইশতিয়াক দাঁড়িয়ে আছে জানালার পাশে। তার গায়ে সাদা শার্টের বুকের কাছে লাল রঙের হৃদয় আঁকা। সে আবারও শাহরুখ খানের স্টাইলে 2 হাত ছড়িয়ে দিল। সিমরান, মাই বেবি, প্লিজ কাম। সিমরানের সন্ধ্যার অভিজ্ঞতা মনে করে একটু সংকোচ হলো। তবে এটাও মনে পড়ল যে ইশতিয়াক এসেই ভালো মতো গোসল করে পারফিউম মেখে নিয়েছিল। তাই দ্বিধা ঝেড়ে সে দৌড়ে গিয়ে সেদিন দ্বিতীয়বারের মতো ঝাঁপিয়ে পড়ল ইশতিয়াকের উপর। এবার আর খারাপ লাগলো না। ইশতিয়াক তাকে নতুন একটা ড্রেস ধরিয়ে দিল। লাল টকটকে সিল্কের জামা, শুধু একটা বোতাম দিয়ে জামাটা শরীরের সাথে আটকানো থাকবে। ড্রেসটা এত পছন্দ হলো সিমরানের যে সে তক্ষুনি ইশতিয়াককে আরো খানিকটা আদর করে দিল। সেই রাতটা চমৎকার কাটলো। তবে ভোর হতেই ইশতিয়াকের চিৎকারে ঘুম ভেঙে গেল সিমরানের। ইশতিয়াকের গায়ে শুধু তোয়ালে, শরীর আধ ভেজা। বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে অর্ধেক গোসল করে। সিমরান আতঙ্কিত হয়ে জানতে চাইল, কি হয়েছে? ইশতিয়াক ততক্ষণে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের থুতনি চেপে ধরে কি যেন দেখছে। হঠাৎই সে সিমরানের দিকে ঘুরে গিয়ে চিৎকার করে বলল, তুমি এটা কি করেছো সিমরান? আমি এখন অফিস যাবো কিভাবে? সিমরান দেখল অতিরিক্ত উত্তেজনার ফলে গতরাতে সে ইশতিয়াকের থুতনির কাছে একটা গাঢ় দাগ বানিয়ে দিয়েছে। এটা স্পষ্ট বোঝাও যাচ্ছে। ইশতিয়াক চিন্তিত মুখে বলল, আজ 2টো মিটিং আছে। হায় হায়, এই বয়সে অবস্থা হলে লোকে কি বলবে? কন্ট্রোল করতে শিখতে হবে সিমরান। সিমরান রেগে গিয়ে বলল, আর তুমি কি কি করেছো দেখাবো? তুমি তো অফিস যাবে না। সকালবেলা দুজনের এক দফা ঝগড়া হয়ে গেল। ইশতিয়াক থুতনিতে একটা ব্যান্ডেজ লাগিয়ে চলে গেল, আর সিমরান আবার শুয়ে বসে দিন পার করে দিল। এভাবে ভালো মন্দ মিলিয়ে সপ্তাহখানিক কেটে গেল। পুলিশি ঝামেলা ইশতিয়াক সামলে নিয়েছে। মা বাবাও সিমরানের সাথে যোগাযোগ করে ঝামেলা বাড়াবার চেষ্টা করেনি। বাবাকে নাকি অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। তাই ইশতিয়াকের সাথে তার দেখাও হয় না এখন। দুজনের জন্যই সেটা ভালো হয়েছে। এর মাঝে ইশতিয়াকের ব্যস্ততাও কমে গেল। প্রজেক্টটা সফলভাবে শেষ হলো। ইশতিয়াক তখনই ঠিক করে ফেলল কিছুদিন ছুটি নিয়ে হানিমুনে যাওয়া যাবে। হানিমুনে যাবার সব প্ল্যানও তৈরি করা হয়ে গেল। ইশতিয়াকের ইচ্ছে ছিল সুইজারল্যান্ড নিয়ে যাবার, কিন্তু বিয়েতে বেশ খরচ হয়ে যাওয়ায় বাজেট কমিয়ে আপাতত বার্লিতে যাওয়া হবে বলে ঠিক হলো। সিমরান এটা নিয়েও মহা এক্সাইটেড। সে ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়েও দিল আসন্ন হানিমুনের কথা। যেদিন ওদের ফ্লাইট সেদিন সকালে হঠাৎ করে ইশতিয়াকের ব্লাড প্রেশার বেড়ে গেল। এত বেড়ে গেল যে স্বয়ং ডাক্তারই চেক করে ঘাবড়ে গেলেন।
ইশতিয়াককে কমপ্লিট বেড রেস্ট দিয়ে চলে গেলেন তিনি। আর সিমরানকে বলে গেলেন ইশতিয়াককে বেশি উত্তেজিত না করতে। সে নাকি নতুন বউ পেয়ে বেশি উত্তেজনায় প্রেশার বাড়িয়ে ফেলেছে। সিমরানের মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হানিমুনে তো যাওয়া হলোই না, এদিকে ইশতিয়াকের থেকেও দূরে দূরে থাকতে হচ্ছে বলে সিমরানের মন মেজাজ একেবারে তিরিক্ষি হয়ে রইল। সিমরানের অনেক ক্লাস মিস হয়ে গেছে। তার ইচ্ছে ছিল এই সেমিস্টার ড্রপ করে পরের সেমিস্টার থেকে কন্টিনিউ করবে, কিন্তু ইশতিয়াক বলল সে ম্যানেজ করে দিতে পারবে। শুধু শুধু গ্যাপ দেবার কোনো দরকার নেই। এতদিন ক্লাস অ্যাটেন্ড না করেও ইশতিয়াকের রেফারেন্সে তাকে ফাইনাল পরীক্ষায় বসতে দেওয়া হলো। ফাইনাল এগিয়ে আসছে, ওদিকে ক্লাস না করায় পড়াশোনা কিছুই মাথায় ঢুকছে না সিমরানের। তার হঠাৎ মনে পড়ল মুশফিক তারই সাবজেক্টে পড়ে, তার কাছে গেলে কেমন হয়। সিমরান এক বিকেলে মুশফিককে ধরে বসলো, তাকে পড়া বুঝিয়ে দিতে হবে। মুশফিক অরাজি হলো না। সুন্দরী সিমরানের সাথে সময় কাটাবার সুযোগ সে পারতপক্ষে ছাড়ে না, যতই সে বাবার বউ হোক না কেন। একটা আগুন সুন্দরী মেয়ে সারাদিন চোখের সামনে দিয়ে ঘুরঘুর করে বেড়ালে নজর কার না যায়। তার উপর মেয়েটা স্লিভলেস শর্ট পরে এলোমেলো ভাবে এক এক সময় সোফায় পড়ে থাকে। মুশফিকের তখন নিজেকে সামলানো বেশ কষ্টকর হয়ে পড়ে। সেই সিমরানের সাথে পড়াশোনার বদলতে সময় কাটাবার সুযোগ ছাড়ার প্রশ্নই আসে না। সিমরান আসার পর থেকে তার নিজের প্রেমিকাকে অসহ্য লাগতে শুরু করেছে। প্রতিটা ব্যাপারে সিমরানের সাথে তুলনা করে ওকে নিতান্তই সাধারণ মনে হচ্ছে। ওর সাথে সময় কাটাতেও এখন আর ভালো লাগছে না। মুশফিক বলে দিল পড়লে আজ থেকেই পড়তে হবে, নয়তো বেশি দেরি হয়ে গেলে আর পড়িয়েও কাজ হবে না। সিমরান সেদিন থেকেই মুশফিকের কাছে পড়তে শুরু করলো। মুশফিকের ঘরেই পড়াশোনা হয়। পড়াশোনা প্রথম প্রথম কয়েকদিন ভালোই হলো, তারপর একটু একটু করে তাতে ফাঁকিবাজি ঢুকে গেল। ওরা গল্প করে, খুনসুটি করে। মুশফিক কখনো গিটার বাজিয়ে শোনায়, কখনো সিমরান গান গেয়ে শোনায়। সময়টা দুজনেরই ভালো কাটে। সিমরানেরও আস্তে আস্তে মুশফিককে ভীষণ ভালো লাগতে শুরু করে। ইশতিয়াকের সাথে তুলনা করতে শুরু করে ওর। ও হচ্ছে প্রাণ প্রাচুর্যে ভরপুর একটা ছেলে, আর ইশতিয়াক তো এখন একটু কাছে এলেও বাকি রাতটা ছটফট করে কাটায়। সিমরান তাই ভয়ে ওর থেকে দূরে দূরেই থাকে। দেখতে দেখতে সিমরানের পরীক্ষাগুলো হয়ে গেল। ভালো না হলেও ফেল করার মতো পরীক্ষাও হলো না। পাশ করার মতো পরীক্ষা দিয়ে খুশিতে সিমরান মুশফিককে ট্রিট দিতে চাইল। মুশফিক মজা করে বলল, যেতে পারি যদি তুমি সুন্দর করে সেজে আসো, সবাই যেন ভাবে তুমি আমার গার্লফ্রেন্ড। ডেট করতে না পারলাম সবাইকে দেখাতে পারবো এত সুন্দর একটা মেয়ে নিয়ে ঘুরছি। সিমরানও হাসতে হাসতে উত্তর দিল, ওকে। সেদিন ওরা কাপলের মতোই ম্যাচিং ড্রেস পরে খেতে গেল। খাওয়া শেষে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। মুশফিক সিমরানকে ঝিলমিল বেলুন কিনে দিল। সিমরানের কি যে ভালো লাগলো ঘোরাঘুরি করতে। সেই রাতে ওর ভীষণ ইচ্ছে করছিল ইশতিয়াককে কাছে পেতে। সেটা ইশতিয়াককে বলতেই সে করুণ চোখে চেয়ে বলল, সরি সুইটি, আজ শরীরটা একটু বেশি খারাপ লাগছে। ইশতিয়াক ঘুমিয়ে পড়লেও সিমরানের আর ঘুম এলো না। সে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়ল। জানালার পাশে দাঁড়িয়ে দেখতে পেল মুশফিক লনে হাঁটাহাঁটি করছে, হাতে কফি। মুশফিকেরও পরীক্ষা চলছে। আজ তাকে সময় দিতে গিয়ে পড়তে পারেনি, এজন্য হয়তো রাত জেগে আছে। সিমরানের ভীষণ ইচ্ছে হলো মুশফিকের কাছে গিয়ে বলতে, তাকেও যেন এক কাপ কফি করে দেয়। মাস দেড়েক ভুগে ইশতিয়াকের শরীর আস্তে আস্তে ভালো হয়ে এলো। সে সিমরানকে কথা দিয়ে রেখেছে পুরোপুরি সুস্থ হলেই সে তাকে নিয়ে হানিমুনে যাবে। এবার বার্লি না, সুইজারল্যান্ডেই যাবে। যত খরচ হবে হোক, পৈতৃক সম্পত্তিও তো কম নেই ইশতিয়াকের। হানিমুনে যাবার কথা শুনেই সিমরান আবার যেন আনন্দে বাকবাকুম হয়ে গেছে। এক ঝড় বৃষ্টিময় বিকেলে কিছু করার নেই বলে সে তার ওয়ার্ড্রব থেকে জামা কাপড় বের করে একটা একটা করে ট্রায়াল দিতে শুরু করলো। এখনই সিলেক্ট করে ফেলবে কোনটা নেবে আর কোনটা নেবে না। জামা কাপড়গুলোর মাঝে বিয়ের রাতে পরা সেই গোলাপি নাইট ড্রেসটাও পেয়ে গেল। ভাবলো একবার ট্রায়াল দিয়ে ফেললে ক্ষতি কি। ইশতিয়াকের সামনে পরবে না ঠিক করেছে, নিজের সামনে তো পরতেই পারে। ড্রেসটা পরলো সিমরান। বড় আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে নিজেকে দেখল সে। তার স্বাস্থ্য আরো ভালো হয়েছে, রং খোলতাই হয়েছে আগের তুলনায়। এত সুন্দর লাগছে তাকে, নিজেই যেন চোখ ফেরাতে পারছে না। জামার সাথে ম্যাচিং লিপস্টিক আর ব্লাশ দিয়ে আরো কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রইল সে। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ হলো। মুশফিকের গলা পাওয়া গেল, সিমরান, বিজি নাকি? কফি এনেছি তোমার জন্য, দরজা খুললে একসাথে খেতে পারি। খুলছি। বলে তাড়াতাড়ি জামাটা বদলানোর জন্য ফিতা খুঁজতে লাগলো সে। তারপর চট করেই মনে হলো কি দরকার জামা বদলাবার, এভাবে তো তাকে খারাপ লাগছে না। মুশফিকও দেখুক সে ঠিক কতটা সুন্দর।
শেষ মুহূর্তেই সিমরানের হঠাৎ মন বদলে গেল। কেমন করে কয়েক সেকেন্ডে সে সিদ্ধান্তটা নিয়ে ফেললো বুঝতে পারল না, শুধু মনে হলো কাজটা খুব ভুল হবে। চোখের সামনে সিনেমার পর্দার মতো ভেসে উঠল দুজনের চেহারা। একজন ইশতিয়াক, অন্যজন বাবা। ইশতিয়াক যদি এখানে থাকতো তাহলে সে তাকে কি ভাবতো, কত ভালোবাসে ইশতিয়াক তাকে। আর বাবা সারা জীবন তাকে শিখিয়েছে চিটিং ইজ ভেরি ব্যাড। বাবার তোতা পাখির মতো কথাটা তাকে এমনভাবে মুখস্থ করাতো যে পরীক্ষায় অন্য কারো খাতা দেখে লিখতে গিয়েও বারবার কথাটা মনে পড়ে যেত। আর নকল তো অনেক দূরের বিষয়। আজকের ঘটনাটা বিশ্লেষণ করার জন্য তার মস্তিষ্ক কয়েক মুহূর্তেই সময় পেল। এত দ্রুত মগজ কেমন করে চলে? দরজার ঠিক সামনে দাঁড়িয়ে নবের দিকে বাড়িয়ে দেয়া হাতটা সরিয়ে নিল সিমরান। যত দ্রুত সম্ভব জামাটা ছাড়িয়ে নিল গা থেকে। একটা ঢিলা কুর্তি পরল। ততক্ষণে বাইরে অস্থির হয়ে গেছে মুশফিক। দরজা খুলবে না নাকি? চলে যাব, হট কফি কোল্ড হয়ে গেছে। দরজা খোলার সময় সিমরানেরও কথাটা চিন্তা করে খুব হাসি পেয়ে গেল। হট সিমরানও কফির সাথে সাথে কোল্ড হয়ে গেছে। সেদিনের গল্পটা তেমন জমল না। সিমরান বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে দেখে মুশফিক খানিক পরেই চলে গেল নিজের ঘরে। জিজ্ঞেস করে গেল সন্ধ্যায় একসাথে মুভি দেখবে কিনা। সিমরান তাতেও না করে দিলে মুশফিক বেশ অবাক হলো। মুভির ব্যাপারে সিমরান কখনো না করে না। সে মারাত্মক সিনেমা ফ্রিক। আজ কি হলো? সেদিন রাতে ইশতিয়াক ফিরল সিমরানের জন্য দারুণ একটা সারপ্রাইজ নিয়ে। ইশতিয়াকের হাতে সাদা গোলাপের বিশাল এক বুকে। সিমরান বুকেটা জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস। তুমি জানলে কি করে আমার সাদা গোলাপ পছন্দ? কখনো তো বলিনি। ইশতিয়াক চোখ মটকে বলল, ম্যাডাম, আমি এখন আপনাকে ইনস্টাগ্রামে ফলো করি। সিমরান খিলখিল করে হেসে ফেলল। তারপর খেয়াল করলো বুকের সাথে আছে দুটো প্লেনের টিকিট। লাফিয়ে উঠল সিমরান। আমরা তাহলে যাচ্ছি? হ্যাঁ, আগামী সপ্তাহে। তোমার শরীর? ডক্টরের সাথে কথা বলে নিয়েছে। আই এম অ্যাবসলিউটলি ফাইন ডার্লিং। সিমরান খুশিতে জড়িয়ে ধরল ইশতিয়াককে। ইশতিয়াক আজ আলাদাই মোড়ে রয়েছে। ভীষণ খুশির আমেজে যেন দুজনেই বাকবাকুম হয়ে আছে। সিমরানের মনটা খুশিতে নেচে উঠছে বারংবার। সে সেই রাতে গোলাপি নাইট ড্রেসটা আবার পরল। হ্যাঁ, ইশতিয়াকের জন্যই পরল। ইশতিয়াক যখন ওকে দেখল তখন তার মুখ হা হয়ে রইল। এত সুন্দর লাগছে সিমরানকে। তার এখনো বিশ্বাস হতে চায় না এই বয়সে এসে সে এরকম একটা মেয়েকে নিজের করে পেয়েছে। আর মেয়েটাও তাকে পাগলের মতো ভালোবাসে। সে রাতে সিমরানের শখ পূরণ হলো। তার বিয়ে করা বর তার জামার প্রত্যেকটা ফিতে খুঁজে বের করে একটা একটা করে খুলল। সেই জন্য ঝক্কিও কম পোহাতে হলো না ইশতিয়াকের। তবে দুজনে যেন আরো বেশি করে সময়টা উপভোগ করলো। ঘুমানোর আগে সিমরানের নিজের বিকেলে নেওয়া সিদ্ধান্তের কথাটা ভেবে খুব শান্তি লাগলো। পরদিন ব্রেকফাস্ট টেবিলে বসে সিমরানের ঘাড়ের কাছে একটা সদ্য তৈরি গাঢ় দাগ দেখতে পেয়ে মুশফিকের শরীরের ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। তার ইদানিং আর সহ্য হয় না। ইচ্ছে করে সিমরানকে পিষে ফেলতে, নিজেও মরে যেতে। সেদিন আর ক্লাসে গেল না মুশফিক। প্রেমিকাকে নিয়ে একটা হোটেলে চলে গেল। একান্ত সময় কাটাবার সময়ও তার ভালো লাগলো না। এই মেয়েটাকে কোনোভাবেই সিমরানের সাথে তুলনা করা যায় না। সিমরানের তুলনা সে নিজেই। সে অনেক চেষ্টা করলো মেয়েটাকে সিমরান ভাবতে, কিন্তু সিমরানের গলার স্বর, দুষ্টু মিষ্টি হাসি, ওর ফিগার সব যেন অধরাই থেকে যাচ্ছে। মাঝপথে থেমে গেল মুশফিক। হচ্ছে না তার। মেয়েটাকে হোটেলে ফেলে চলে এলো সে। সিমরানের সাথে খাতির জমাবার বহু চেষ্টা সে এরপর থেকে করতে লাগলো। রীতিমতো পেছনে পেছনে ঘুরতে শুরু করলো। কিন্তু সিমরান যেন আজকাল তাকে পাত্তাই দিচ্ছে না। কোনো একটা ঘোরের মধ্যে আছে মেয়েটা। কোনো কথা, কোনো ঘটনা যেন ওর গায়ে লাগছে না। আগে সিমরানের সাথে হাতের ছোঁয়া লাগলে মেয়েটা লজ্জা পেত। গতকাল কিচেনে সে কফি বানাচ্ছিল, সিমরান বানাচ্ছিল সালাদ। মুশফিক ইচ্ছে করেই কফির বয়াম নিতে গিয়ে সিমরানের কাছে গিয়ে তার বাহু ছুঁয়ে দিল। সিমরান এত বিরক্ত হয়ে তাকালো যে মুশফিককে সরি বলে চলে আসতে হলো। ব্যাপারটা বড্ড ভাবাতে লাগলো তাকে। সে কাছে যেতে চাইছে দেখে কি সিমরানের ভাব বেড়ে গেল? সে কি ইচ্ছে করে এমন করছে যাতে সে আরো ছটফট করে? সুন্দরী মেয়েগুলো নিজেকে কি ভাবে? সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবার আগের দিন সকালে সিমরান ইশতিয়াককে হঠাৎ বলল, আমি একবার বাড়ি যাব। কোন বাড়ি? আমার বাবার বাড়ি। কেন? মা বাবার কথা মনে পড়ছে। হঠাৎ? হঠাৎ না, সবসময়ই মনে পড়ে। ওরা তোমাকে রেখে দেবে আর আসতে দেবে না। এমনিতেও মামলা করে বিচ্ছির অবস্থা করে রেখেছে। অফিসেও তোমার বাবা আমার রেপুটেশন খারাপ করে ফেলেছে। তুমি তবুও তাদের কাছে যেতে চাও? সিমরান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার মেয়ের একটু জ্বর হলেও তুমি অস্থির হয়ে যাও ইশতিয়াক।
রোজ ভিডিও কলে কথা না বললে তোমার ঘুম হয় না। আমি তোমাকে কখনো এর জন্য কিছু বলিনি, সামান্য অভিযোগও করিনি, কারণ আমি জানি বাবারা মেয়েদের জন্য কেমন অনুভব করে। আমার বাবাও আমাকে অতটাই ভালোবাসে, বরং আরো বেশি ভালোবাসে। এতদিন আমাকে ছাড়া থাকতে তাদের কত কষ্ট হয়েছে আমি জানি না। তখন আবেগের বশে ডেসপারেট হয়ে আমি চলে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর থেকে আমি ওদের ভয়ানক মিস করছি। কখনো ওদের ছাড়া এক রাতও বাইরে থাকিনি। আর দেখো, কয়েক মাস পেরিয়ে গেছে, ওদের দেখি না। আমি নিজে যে ধরে রাখতে ওদের সাথে যোগাযোগ করিনি, কথা বলিনি, দেখাও করতে যাইনি, কিন্তু আজ যাব, এত দূর ঘুরতে যাব। ওদের না দেখে গেলে আমি শান্তি পাবো না। ইশতিয়াক অগত্যা রাজি হলো। ঠিক আছে, যাও, কিন্তু বেশিক্ষণ থাকবে না, গোছগাছও করা লাগবে, কালই তো ফ্লাইট। আমি একবার দেখা করেই চলে আসব। এখন যাবে? না, রাতে, বাবা অফিস থেকে ফেরার পর। আচ্ছা। রাতে সিমরান গাড়ি করে ওর বাবার বাড়িতে গেল। কতদিন পর চেনা গলি, চেনা বাড়িটার সামনে এলো সে। সবকিছু আগের মতোই আছে, শুধু বদলে গেছে সে নিজে। দুরু দুরু বুকে সে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। শেষ দিন পাগলের মতো সেই সিঁড়ি বেয়ে নেমে পালিয়েছিল সে। নিজেদের ফ্ল্যাটের সামনে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সাহস হচ্ছে না কলিং বেল চাপার। ওদের কেমন রিয়েকশন হবে ওকে দেখে। শেষ পর্যন্ত কলিং বেল চেপেই ফেলল সিমরান। মিনিট খানেকের অপেক্ষা যেন কয়েক বছর মনে হতে লাগলো। ওর মা দরজা খুললেন। ওকে দেখে কয়েক মুহূর্তের জন্য বাক্যহারা হয়ে গেলেন। তারপর সিমরানকে অবাক করে দিয়ে নির্লিপ্ত মুখে দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন, আসুন। সিমরান অবাক হলো। ভেতরে ঢুকতে ঢুকতে সে প্রশ্ন করল, কেমন আছো মা? মা উত্তর দিলেন না। সে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল মাকে। বুঝল মায়ের শরীর কেঁপে উঠেছে, কিন্তু তিনি সিমরানকে জড়িয়ে ধরলেন না। মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। ঠিক সেই সময় বাবাকে দেখা গেল আসতে। অবাক হয়ে কিছুক্ষণ তিনি চেয়ে রইলেন সিমরানের দিকে, যেন বিশ্বাস করতে পারছেন না ও এখানে এসে সশরীরে দাঁড়িয়ে আছে। সিমরান ছুটে গিয়ে বাবাকেও জড়িয়ে ধরল। তবে এবার সে দেখল বাবাও তাকে ধরল না। মায়ের মতো জড়বৎ দাঁড়িয়ে রইল। সিমরান প্রায় আধ ঘন্টা সেখানে রইল। এই পুরোটা সময়ে মা বাবা কেউই তার সাথে তেমন কোনো কথা বললেন না। তাদের ব্যবহার এত শীতল যে সিমরানের গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো বারবার। এরা যেন জীবন্ত থেকেও এক একটা লাশ হয়ে আছে। চোখের দৃষ্টি থেকে চলাফেরা সবই যেন মৃত মানুষের মতো, অনুভূতি শূন্য দুটো শরীর মাত্র। সিমরানের অনেক কথার কোনোটারই জবাব তারা দিলেন না। ও অনেকবার করে ক্ষমা চাইল, সেটাও যেন মা বাবা শুনতেই পেলেন না। শেষে ভয় পেয়ে সিমরান ফিরে এলো। সে রাতে সিমরান বারবার ভয়ে কেঁপে কেঁপে উঠতে লাগলো। কিসের ভয় সে জানে না, তবে বড় ভয় করছে। ভয়ের একটা চাদর ঘিরে আছে তার চারদিকে। ইশতিয়াক পুরো রাত তাকে জড়িয়ে ধরে রইল শক্ত করে। তবুও সিমরানের মনে হলো সে ভীষণ একা। এত একা যে শীতল কোনো এক দানব তাকে হাঁ করে গিলতে আসছে। পরদিন সকালে রোদ ওঠার পর সিমরানের ভয় কমে এলো। যোগ হলো সুইজারল্যান্ড যাবার উত্তেজনা। জীবনের প্রথম দেশের বাইরে যাবে সে। মনের ভয়গুলো কেমন করে যেন দিন বাড়ার সাথে সাথে উবে যেতে থাকলো। সেখানে জমা হতে লাগলো আগমনী ভ্রমণের স্বপ্ন। এবার আর ইশতিয়াকের শরীর খারাপ হলো না। দুজনের মধুচন্দ্রিমার উদ্দেশ্যে ভালোভাবেই বেরিয়ে পড়ল। সেখানে গিয়ে ঘোরাফেরা করে সিমরানের মনে হলো সে নিজের জীবনের সবচেয়ে চমৎকার সময়টা কাটিয়ে ফেলছে। সে এত আনন্দ করলো, এত জায়গায় ঘুরলো, এত ভালো হোটেলে থাকলো, আর এত চমৎকার সব ছবি তুলল যে জীবনটা সার্থক মনে হতে লাগলো। এত সুখ, এত আনন্দ, এত আহ্লাদ। ইশতিয়াক যেন তাকে পুরো পৃথিবীটা কিনে দিয়েছে। তাকে আত্মীয় বন্ধুরা মিলে খুব বলেছিল, তুই ওকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করছিস। তাদেরকে সিমরানের চিৎকার করে বলতে ইচ্ছে হলো, তোমরা ভুল, আমি আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি ইশতিয়াককে বিয়ে করে। অসাধারণ একটা সপ্তাহ কাটিয়ে দেশে ফিরল ইশতিয়াক আর সিমরান। ফিরেই দুজন প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ল যার যার কাছে। সিমরানের মিড টার্ম শুরু হয়ে গেল। এতদিন পড়াশোনা হয়নি বলে চাপ পড়ল দ্বিগুণ। আর ইশতিয়াকের অফিসেও ডাবল কাজ করা শুরু করতে হলো। এসবের মাঝেই একদিন সিমরান একটা ভয়ানক জিনিস আবিষ্কার করলো। তার ইমেইল আইডিতে কি একটা ঝামেলা হচ্ছিল। কোনোভাবে মেইল পাঠাতে পারছিল না কাউকে। এদিকে আজই
অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সে আরেকটা মেইল আইডি না খুলে ইশতিয়াকের আইডি দিয়ে পাঠানোর চেষ্টা করলো। যে ল্যাপটপে সে কাজ করে সেটা ইশতিয়াকের অনেক আগের ল্যাপটপ। এটাতে তার রেগুলার ব্যবহারের মেইল আইডি ছাড়াও আরেকটা আইডি লগ ইন করা ছিল। সেটা এখন ইশতিয়াক আর ব্যবহার করে না। সে আইডি দিয়েই সে পাঠিয়ে দিল মেইল। স্যারকে সমস্যাটার সাথে লিখেও দিল। অ্যাসাইনমেন্ট সাবমিট করে খানিকটা রিল্যাক্সড রাখতে শুরু করলো তার। সে ল্যাপটপে আনমনে ঘোরাফেরা করতে করতে হঠাৎ কি মনে করে সেই ইমেইল আইডির গুগল ফটোজে চলে গেল। সেখানে গিয়েই সে বিশাল একটা ধাক্কা খেল। অজস্র মেয়েদের সাথে ইশতিয়াকের অন্তরঙ্গ ছবি। এখানে আলাদা আলাদাভাবে কটা মেয়ে আছে তা যেন সিমরান গুনেও শেষ করতে পারবে না। কারো সাথে হোটেলে, কারো সাথে রিসর্টে, এমনকি ইশতিয়াকের অফিসের একজন বিবাহিত মহিলা কলিগ, যাকে বাবার কলিগ হিসেবে সিমরান চেনেও, তার সাথেও নোংরা অনেক ছবি। সিমরানের দম বন্ধ হয়ে এলো। এখানকার অনেক মেয়ে যে কল গার্ল সেটা দেখেই বোঝা যাচ্ছে। গা গুলিয়ে উঠল সিমরানের। বাথরুমে ঢুকে বেসিনের সামনে দাঁড়িয়ে মাথায় পানি ঢালতে লাগলো সে। তবুও যেন গা গোলানো কমছে না। এক সময় বমিই করে ফেলল। বেসিন শক্ত করে ধরেও নিজেকে সামলাতে পারল না, পড়ে গেল নিচে। তার জ্ঞান ফিরল কাজের মেয়ের ঝাঁকুনিতে। চোখ মেলেও তার মনে হতে লাগলো পুরো পৃথিবী ঘুরছে। ছবিগুলো কিছুতেই চোখের সামনে থেকে সরছে না। নিজেকে পর্যন্ত নোংরা লাগছে। সেও তো বিয়ের আগেই লোকটার সাথে বিছানায় গিয়েছিল। ছি! ভাবতে ভাবতে আবারও বমি করলো সিমরান। কাজের মেয়েটা তাকে পরিষ্কার করে দিয়ে ধরে এনে শুয়ে দিল ওর ঘরে। ইশতিয়াক নেই বলে মুশফিকের ডাক পড়ল। সিমরান মুশফিককে কিছুই বলল না। বলল উল্টাপাল্টা খেয়ে বোধহয় এমন হয়েছে। মুশফিক ডাক্তার ডাকতে চাইলে সিমরান নিষেধ করে দিল। বিকেলের দিকে একটু ভালো লাগতে লাগলো তার। উঠে জানালার পাশে বসে রইল। সেটা দেখে মুশফিক দুজনের জন্য কফি বানিয়ে নিয়ে আড্ডা দিতে এলো। সিমরান আজ যেন কথাই বলতে পারছে না। মুশফিক অনেক কথা বলছে। কথায় কথায় মুশফিকের মায়ের কথা উঠলে সিমরান আচমকা জিজ্ঞেস করল, তোমার মায়ের সাথে ইশতিয়াকের ডিভোর্স হয়েছিল কেন? মুশফিক প্রশ্নটা শুনে যেন অস্বস্তিতে পড়ে গেল। সে বলতে চাইল না। এদিকে সিমরান নাছোড় বান্দা। সে মুশফিকের হাত ধরে অনুরোধ করল, প্লিজ বলো, আমি তোমার বাবাকে বলবো না যে তুমি বলেছো। এমন কি ঘটনা যে বলতে চাইছো না? এতদিন ধরে মুশফিক সিমরানের সান্নিধ্য চাইছিল। আজ সিমরান নিজেই তার হাত ধরে কিছু অনুরোধ করছে। সে ফেলতে পারল না। যত লজ্জারই হোক ব্যাপারটা বলে ফেলল। অবশ্য বলে তার পৈশাচিক আনন্দও হলো। বাবা মাকে চিট করেছিল, তাও একটা কাজের মেয়ের সাথে। বুঝতেই পারছো কি মিন করছি। সিমরান শক্ত হয়ে গেল। সব বুঝতে পারছে সে। পরকীয়ার জন্য লোকটার প্রথম বউ চলে গেছে। এরপর অবাধে নিজের লাগাম ছাড়া জীবন সে চালিয়েছে। এরপর হঠাৎ সিমরানের দেখা পেয়েছে। সিমরান অল্প বয়সী, সুন্দরী, ঝামেলাবিহীন বলে পার্মানেন্টলি কাছে রেখে দিতে বিয়েও করে নিয়েছে। আর সিমরান ভাবত লোকটা তাকে ভালোবাসে। সিমরান হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। মুশফিক যেন সুযোগ পেয়েই জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকলো তাকে। তবে সিমরানের সহ্য হলো না ওকে। চিৎকার করে বের করে দিল ঘর থেকে। সেদিন ইশতিয়াকের সাথে প্রচণ্ড ঝগড়া হলো সিমরানের। ওর ব্যক্তিগত জিনিসে হাত দিয়েছে বলে ইশতিয়াক ভয়ানক রেগে গেল। আর সিমরান আগে থেকেই ছবিগুলো দেখে ভেতরে ভেতরে আগ্নেয়গিরির মতো ফুঁসছিল। প্রবল ঝগড়া আর জিনিসপত্র ভাঙচুর হলো। সিমরান সে রাতে ওদের বেডরুম থেকে বের হয়ে গিয়ে গেস্ট রুমে শুয়ে পড়ল। সিমরানের ইচ্ছে ছিল বাপের বাড়িতে চলে যাবার, কিন্তু বাবা মায়ের সেদিনকার ব্যবহারের কথা মনে পড়লে তার যেন আরো বেশি সংকোচ হতে থাকে। ভেতরে ভেতরে ক্রমশ সে নিজের কাছে ছোট হতে থাকে। ইশতিয়াকের সাথে ঝগড়ার দিকে চলমান রইল। সিমরান ভেবেছিল ইশতিয়াক আসবে তার রাগ ভাঙাতে, কোনো ব্যাখ্যা দিতে, কিন্তু অবাক হয়ে দেখল তেমন কিছু হলো না। বরং ইশতিয়াক যেন তার উপর উল্টো রাগ দেখাচ্ছে। এমন ভাব দেখাচ্ছে যেন তার কোনো দোষ নেই, সব দোষ সিমরানের। এমনই এক রাতে ইশতিয়াক বাড়ি ফিরল না। কেন ফিরল না সেটাও জানতে পারল না সিমরান। জানার চেষ্টাও করল না। সে যথারীতি গেস্ট রুমে শুয়ে পড়ল। মাঝরাতে দরজায় টোকা পড়ল। সিমরান দরজা খুলে দেখল মুশফিক দাঁড়িয়ে আছে। কি হয়েছে? ঘুম আসছে না তো সেজন্য আমার ঘুম ভাঙাবে? তোমারই বা কোথায় ঘুম হচ্ছে? জানি তো বড্ড বিরহে আছো, কতদিন স্বামীর সাথে থাকো না। এসো আজ আমি তোমার স্বামীর জায়গাটা পূরণ করে দেই। মুশফিককে বিপজ্জনকভাবে কাছে আসতে দেখে চিৎকার করতে গেল সিমরান।
কিন্তু মুশফিক আগেই ওর মুখ চেপে ধরল, একটা কাপড় বেঁধে দিল মুখে। অনায়াসেই সিমরানের হালকা পাতলা শরীরটা তুলে ফেলল সে। বিছানায় নিয়ে গিয়ে চেপে ধরে ওর দুটো হাত খাটের স্ট্যান্ডের সাথে আটকে ফেলল হ্যান্ডকাপ দিয়ে। তারপর ওর শরীর থেকে সব জামা কাপড় খুলে ফেলল। সিমরানের ইচ্ছে হলো মরে যেতে। সে যত ছটফট করতে লাগলো মুশফিক যেন ততই মজা পেতে লাগলো। সে বহুক্ষণ কিছু না করে স্রেফ বসে বসে সিমরানের নগ্ন শরীরের দিকে চেয়ে রইল। তারপর একসময় ঝাঁপিয়ে পড়ল। ভোরবেলা ওকে মুক্ত করে দিয়ে চলে গেল মুশফিক। বলে গেল, যদি বাবা জানতে পারে তাহলে আমার কিছু হবে না, উল্টো তোমাকে আস্থা কুড়ে ছুঁড়ে ফেলবে। এই বাড়ির এত আরামায়েশ আর লাক্সারি চাইলে মুখ বন্ধ করে যা হচ্ছে সেসব মেনে নিয়ে থাকতে হবে, কথাটা মনে রেখো। আর যদি এসব এনজয় করো তাহলে দেখবে জীবনটা কত আনন্দের। ভেবে দেখো সুইটহার্ট। মুশফিক চলে যাবার পর জামা কাপড় পরে নিয়ে সিমরান হতবুদ্ধির মতো বসে ঠকঠক করে কাঁপতে লাগলো। ওর সবকিছু এলোমেলো হয়ে গেছে। কি করবে কিছুই যেন বুঝতে পারছে না। সে ফোনটা নিয়ে কাপা হাতে বাবার নাম্বারটা ডায়াল করলো। বাবা ফোন ধরলেন। তিনি হ্যালো বলতেই সিমরান চিৎকার করে কেঁদে উঠল। বাবা, আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও এখান থেকে, আমাকে বাঁচাও বাবা, প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। খুব ছোটবেলায় একবার সিমরানের জ্বর হয়েছিল। জ্বরের ঘরে সে বাবাকে ছাড়া কিছুই বুঝতো না। এদিকে বাবার দুদিন অফিস কামাই হয়ে গিয়েছিল। তার তখন নতুন চাকরি। তৃতীয় দিন যেতেই হলো। সকালবেলা সিমরানকে ভুলিয়ে ভালিয়ে তিনি চলে গেলেন ঠিকই, কিন্তু দুপুরে সিমরান কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেল। বাবাকে তার এক্ষুনি চাই। মা চেষ্টা করছিলেন ওকে নিজেই কোনোভাবে বুঝিয়ে থামাতে, কিন্তু কিছুতেই মেয়ে থামছিল না। শেষে তিনি যখন ওর বাবাকে ফোন করতে গেলেন তখন কলিং বেল বাজল। দরজা খুলে দেখলেন তার স্বামী বাড়ি চলে এসেছে। বাবা দৌড়ে ঘরে ঢুকে সিমরানকে কোলে তুলে নিয়ে কান্না থামালেন। তার নাকি অফিসে বসে মনে হচ্ছিল মেয়ে কেঁদে কেঁদে তাকে ডাকছে। নতুন চাকরির মায়া না করেই তিনি চলে এসেছেন। আজও যখন সিমরান শেষ রাতে কেঁদে কেঁদে বাবাকে ডাকছিল, তার পক্ষে বাড়িতে থাকা কোনোভাবেই সম্ভব ছিল না। সেই ছোটবেলার মতো মেয়ের টানে তিনি সেই সময়ই বাড়ি থেকে রওনা দিলেন ইশতিয়াকের বাড়ির উদ্দেশ্যে। এমনকি স্ত্রীকেও কিছু বললেন না। বেল বাজলে দরজাটা সিমরানই খুলল। খুলেই জড়িয়ে ধরল বাবাকে। কাঁদতে থাকলো ফুপিয়ে। বাবা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটা কি করেছে তোর সাথে? সিমরান কোনো উত্তর দিতে পারল না। সে শুধু বলল, আমাকে নিয়ে যাও এখান থেকে, এখানে থাকলে আমি মরে যাব। বাবা তাকে তখনই নিয়ে রওনা দিলেন। ইশতিয়াক তখন বাড়িতে নেই, আর মুশফিক পড়ে পড়ে ঘুমাচ্ছে। সিমরানকে দেখে মা ভয়ানক আশ্চর্য হলেন, রেগেও গেলেন। রাগ ঝাড়তে শুরু করলেন স্বামীর সাথে। তোমার দরদ দেখে তো আমি বাঁচি না। এই মেয়ের শোকে স্ট্রোক করলে, মেয়ে তোমার খোঁজও নিল না, আর তার এক ডাকে শেষ রাতে পাগল হয়ে চলে গেলে। তোমার লজ্জা নেই? সিমরান এদিকে মেঝেতে বসে পাগলের মতো কাঁদছে। মা এগিয়ে এলেন ওর দিকে। আবার কি করে এসেছিস? তাড়িয়ে দিল নাকি? এত তাড়াতাড়ি মিটে গেল শখ? বাবা মাকে থামিয়ে সিমরানের কাছে এসে ওকে ধরে সোফায় বসালেন। ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? বল আমাকে, কি করেছে ও তোর সাথে? সিমরান একটু ধাতস্থ হয়ে আস্তে আস্তে সবটা বলল। মা দাঁড়িয়ে থাকতে না পেরে বসে পড়ে কাঁপতে লাগলেন। আর বাবার চোখ টকটকে লাল হয়ে গেল। তার ইচ্ছে হতে লাগলো পৃথিবী থেকেই চলে যেতে, কিংবা আগুন জ্বালিয়ে দিতে পুরো জগতে। এমন কেন হচ্ছে তার সাথে? সে কোন অপরাধ করেছিল? ইশতিয়াক তার বহুদিনের প্রেমিকা জামিনীর কাছে গিয়েছিল। মহিলা পেশায় অভিনেত্রী, স্বামী নেই, ডিভোর্সড। ইশতিয়াক তার অসংখ্য প্রেমিকের একজন। তবে ইশতিয়াকের সাথে তার কিছু ইমোশনাল সম্পর্ক আছে। দুজনেই বেশি স্ট্রেসড হয়ে পড়লে দুজনের কাছে আশ্রয় খুঁজে নেয়। দুজন দুজনের স্ট্রেস দূর করতে পারে চমৎকারভাবে। এমনিতে এদের মাঝে কোনো মান অভিমানের সম্পর্ক নেই। জামিনী তার নতুন বিয়ের খবর শুনে, বিশেষত এত ছোট একটা মেয়ে বিয়ে করেছে শুনে একটু বিরক্তই হয়েছে। ইশতিয়াক তাকে সব খুলে বলায় সে সারা রাত ওকে বুঝিয়েছে মেয়েটা তার রাখা উচিত না। অল্প বয়সী মেয়েরা প্রচুর ঝামেলা বাঁধাতে পারে। এই সুযোগে যেন মেয়েটাকে সে ডিভোর্স দিয়ে দেয়। এমন মেয়েদের দামি গিফট দিয়ে প্রেম করা যায়। বিয়ে করাটা একটু বাড়াবাড়ি। এই মেয়ে তাকে চুষে খেয়ে নেবে, আর ওদিকে দেখা যাবে ঘুরে বেড়াচ্ছে কম বয়সী প্রেমিকের সাথে। ইশতিয়াকের মনে ধরেছে জামিনীর প্রস্তাব। এদিকে অনেকদিন পর জামিনীকে পেয়ে তার ভালোও লাগছে। গত রাত কথায় কথায় কেটে গেছে।
আজ জমিয়ে প্রেম করা যাবে ভেবে সে পরের রাতও সেখানেই রয়ে গেল। যামিনীর কাছে থাকার সময় সে পৃথিবী থেকে যাবতীয় কানেকশন বন্ধ করে শুধুই ওর মাঝে ডুবে থাকতে পছন্দ করে। রাত কাটিয়ে পরদিন সকালে সে যখন বাড়ি ফিরল তখন জানতে পারল মুশফিককে রেপ কেসে পুলিশ ধরে নিয়ে গেছে। কেস করেছে সিমরান। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। মুশফিকের বেল ইশতিয়াক সেদিনই করিয়ে ফেলল, কিন্তু কেস সময় মতো কোর্টে পৌঁছে গেল। শুনানি শুরু হলো। সিমরানের পক্ষে জোরালো প্রমাণ আছে। তার শরীরে মুশফিকের সিমেন্ট পাওয়া গেছে। উকিলও আশা দিয়েছেন তিনি অপরাধীকে শাস্তি পাইয়ে ছাড়বেন। কিন্তু ইশতিয়াকের হায়ার করা নামি দামি উকিল দানি পাল্টে দিলেন। দোষ সব সিমরানের ঘাড়ে এসেই পড়তে লাগলো একটা একটা করে। ইশতিয়াকের বাড়ির সকল কাজের লোকের বয়ান থেকে এটা স্পষ্ট হয়ে গেল যে সিমরান আর মুশফিকের ভালো সম্পর্ক ছিল। তারা একসাথে এক ঘরে যথেষ্ট সময় কাটাতো। একসাথে ঘর অন্ধকার করে সিনেমা দেখত, সেজে গুজে কাপলের মতো ঘুরতে যেত। মুশফিকের উকিলের দাবি ছিল সিমরান মুশফিককে সিডিউস করত। সে বাড়িতে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াতো। এসবের কোনোটাই সিমরানের অস্বীকার করার উপায় নেই। যদিও সে কখনোই মুশফিককে সিডিউস করার চেষ্টা করেনি। সে মুশফিকের প্রতি কিছুটা ঝুঁকে পড়েছিল, এটা অবশ্য সত্য। তবে সময় থাকতে এসে সেদিক থেকে নিজের মনোযোগ সরিয়ে নিয়েছে। ইশতিয়াকের সেই মেয়েদের সাথে ছবিগুলোর কথাও করে উঠল, তবে সেগুলো সিমরান নিজের কাছে নিয়ে রাখেনি বলে কোনো কিছুই প্রমাণ হলো না। সর্বশেষ চালটা এবার মুশফিকের উকিল জেলেই ফেলল। সে রাতের ঘটনায় মুশফিক জানালো সিমরান নিজে তাকে ডেকে নিয়েছিল। তার মোবাইলে মেসেজ আছে। মেসেজটা পেশ করা হলো আদালতে। তাতে লেখা, ইশতিয়াক আজ বাড়িতে নেই, আসবে না বোধহয়, চলে এসো আমার ঘরে, পাগল হয়ে আছি তোমার জন্য। সিমরানের মোবাইলে মেসেজটা নেই, তবে সিম কোম্পানি থেকে তার সিমের সব তথ্য সংগ্রহ করে আনা হয়েছে। সেখানেও দেখা গেল মেসেজটা গেছে। আসলে মেসেজটা মুশফিকই পাঠিয়েছিল সিমরানের ফোন থেকে। সিমরানের হাতগুলো বেঁধে দেবার পর পাঠিয়ে আবার ডিলিটও করে দিয়েছিল। মুশফিকের ধারণা ছিল না ঘটনাটা আদালত পর্যন্ত গড়াবে। সে বাবার কাছে নিজেকে পরিষ্কার রাখতে কাজটা করছিল। সেটাই কাজে লেগে গেল। আদালতে সিমরানের অভিযোগ মিথ্যে ঘোষণা করে মুশফিককে বেকসুর খালাস করে দেয়া হলো। বাপ ছেলে হাসতে হাসতে কোর্টের চত্বর থেকে বিদায় নিল। হেরে যাওয়া মেয়ে আর তার বাবা মা ফিরে এলো। ক্লান্ত পায়ে সিঁড়ি বাইতে বাইতে মনে হলো এভারেস্ট চড়তে হচ্ছে। শরীরটা বড় ভারী হয়ে গেছে। পৃথিবী এত নিষ্ঠুর। সিমরান এতক্ষণ কিছু বলেনি। তার মনে হচ্ছিল মেসেজের ব্যাপারটাই বাবা মাও তাকে অবিশ্বাস করেছে। যদিও তারা কিছুই বলেননি। সিমরান বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে চুপ করে বসে রইল। সময় যেতে থাকলো। সে জায়গা থেকে নড়ল না, কিছু খেলো না। বাবা মায়েরও মনের অবস্থা নেই তাকে জোর করার। কিন্তু 3 দিন পার হয়ে গেলেও সে যখন অনড় হয়ে রইল, তখন বাবা মা তার ঘরে গিয়ে বোঝাতে শুরু করলেন। অনেকক্ষণ বোঝানোর পর সিমরান নড়ল। 2 হাতে মুখ ঢেকে চিৎকার করে কেঁদে বলল, তোমরা বিশ্বাস করো, আমি মুশফিককে সেই রাতে ডাকিনি। আমি জানি আমি অনেক খারাপ, আমি লোভী, আমি বেয়াদব, কিন্তু বিশ্বাস করো আমি এত দুশ্চরিত্র নই। আমি সত্যি কথা বলছি। সবাই যাই ভাবুক না কেন, তোমরা আমাকে খারাপ ভাবলে আমি মরে যাব, সত্যিই মরে যাব। বাবা সিমরানকে জড়িয়ে ধরে বললেন, আমি ওটা কোনোদিনও বিশ্বাস করিনি মা, একেবারের জন্য বিশ্বাস করিনি। ওদের কেন শাস্তি হলো না বাবা? শুধু আমি কেন শাস্তি পেলাম বলো তো? সবার শাস্তি পৃথিবীতে হয় না মা রে। দেখবি ইবলিশগুলো ঠিকই হেসে খেলে দুনিয়াতে জীবন পার করবে, কিন্তু আল্লাহ তাদের ছেড়ে দেবেন না রে মা। মরণের আগে হোক বা পরে হোক, শাস্তি তারা পাবেই। অনেক বছর কেটে গেল। ইশতিয়াকের সাথে ডিভোর্সের পর সিমরান আর বিয়ে করলো না। পড়াশোনা শেষ করলো। বেশ চমৎকার রেজাল্ট হলো। ডাবল মাস্টার্স আর পিএইচডি শেষ করার পর একটা প্রাইভেট ভার্সিটির শিক্ষক হিসেবে জয়েন করলো সে। প্রতি বছর ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীদের একদিন এক্সট্রা ক্লাস নিয়ে সে নিজের গল্পটা শোনায়। বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে গল্পটা বলে সে। নিজের জীবনের ঘটনা হিসেবে বলে না, বলে বন্ধুর নাম নিয়ে। চরিত্রগুলোর নামও থাকে অন্য। তার উদ্দেশ্য একটাই, তার মতো ভুল যেন আর কেউ না করে। এমনই একদিন ঘটনাটা বলে শেষ করলো সে। ক্লাস থেকে বের হয়ে করিডোর দিয়ে যাবার সময় একটা মেয়ে দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ফর হোয়াই? চমৎকার দেখতে মেয়েটা মিষ্টি হেসে বলল, এমনি। সিমরান ওর চিবুক ধরে একটু আদর করে দিয়ে বললেন, ওকে মাই গার্ল, সাবধানে থেকো।
মেয়েটা ফিরে এসে ঠান্ডা মাথায় একটা নাম্বারে মেসেজ পাঠালো। সরি মিস্টার মুশফিক, আমি আপনার সাথে কোথাও যেতে ইন্টারেস্টেড নই। আপনার উপহারগুলো আপনার অফিসে ঠিকানায় পাঠিয়ে দেব। আমার সাথে আর যোগাযোগের চেষ্টা করবেন না। সমাপ্ত।